শুরুতেই কিছু কথা বলছি, আপনারা অনেকেই আছেন গল্পটি পড়বেন জানি। আপনাদের জন্যই তো গল্প বানানো। আপনারা যখন গল্প পড়েন এবং আপনার মূল্যবান মতামত জানান তখন ভিডিও বানাতে উৎসাহ পাই। তাই প্লিজ প্লিজ প্রতিটি গল্প যখন পড়বেন একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। যদি আপনার কাছে ভালো লাগে তবে সেটি প্রকাশ করুন, আর যদি খারাপ লাগে সেটাও প্রকাশ করুন প্লিজ। আপনার একটি মন্তব্য আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। সবার সুস্থতা কামনা করে গল্প শুরু করছি। অশ্রুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৪১। আরহাম রাজীবকে দেখেই অবাক হয়ে তাকিয়েছিল। ধীর পায়ে তার দিকে এগিয়ে গিয়ে বলে, রাজীব ভাই আপনি? এই ছেলেটা কি আপনার? রাজীব কিছু বলবে বুঝে উঠতে পারে না। এমন সময় জাহিদ এসে রাজীবকে জড়িয়ে ধরে বলে, সরি, আমি একটু বোর হচ্ছিলাম তো তাই একটু বাইরে চলে এসেছিলাম। তুমি রাগ করো না প্লিজ। রাজীব কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। তার কথাগুলো কেমন জড়িয়ে যাচ্ছিল। এদিকে রাজীবুমে দেখেই হঠাৎ করে আরহামের মনে পড়ে আরুষির সাথে তো রাজীবের ভালো সম্পর্ক ছিল, তাই রাজীব হয়তো জানতে পারে আরুষি এখন কোথায় আছে। তাই সে রাজীবকে জিজ্ঞেস করে, ভাইয়া, আরুর সাথে তো আপনার ভালো সম্পর্ক ছিল, আপনি কি জানেন ও এখন কোথায়? রাজীব আমতামতা করে বলে, আমি মানে? আপনিও কি ওর কোনো খোঁজ জানেন না? অবশ্য না জানাই স্বাভাবিক। যেখানে আরুষি আপনাদের কারো সাথে কোনো যোগাযোগ রাখেনি সেখানে আপনার সাথে কেন করবে? আর এটা বুঝি আপনার ছেলে? অনেক কিউট কিন্তু, বলেই জাহিদের মাথায় হাত বুলিয়ে দেয়। জাহিদও মুচকি হাসে। রাজীব আরহামকে জিজ্ঞেস করে, তুমি ভালো আছ তো আরহাম? এতদিন পর তোমার সাথে দেখা হলো। খুলনায় কেন এসেছ? জি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখানে সেমিনারে অংশ নিতে এসেছি। ওহ! এমন সময় হঠাৎ করে পেছন থেকে আমিনা ছুটে এসে আরহামকে জড়িয়ে ধরে বলে, বলো তো আমি কে? আরহাম হেসে বলে, এটা তো আমার আমিনা বুড়ি ছাড়া কেউ হতে পারে না। আমিনা সাথে সাথে নেচে ওঠে। আরহাম আমিনাকে কোলে তুলে নেয়। আমিনার গালে হামি খায়। এমন সময় শায়রাও সেখানে এসে বলে, ওহ আপনি এখানে? আমিনা সেই কখন থেকে আপনাকে খুঁজে চলেছে। একটু ব্যস্ত ছিলাম। আমিনা ও শায়রাকে দেখে রাজীব বলে মনে মনে বলে ওঠে, এরাই কি তাহলে আরহামের নতুন পরিবার? আরহাম তো সত্যিই ভীষণ ভালো আছে দেখছি। আরও তাহলে ঠিকই ভেবেছিল। আমি তো ভেবেছিলাম আরহামকে সবটা জানিয়ে দেব, কিন্তু এখন মনে হচ্ছে জানানোটা ঠিক হবে না। এদিকে আরহাম আবারও রাজীবের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আরুষি যদি ভবিষ্যতে কখনো আমার সাথে যোগাযোগ করে তাহলে আমাকে জানাবেন প্লিজ। রাজীব মাথা নাড়িয়ে বলে, আমার কিছু জরুরি কাজ আছে। আমি এখন আসছি। আচ্ছা, ভালো থাকবেন। রাজীব জাহিদকে নিয়ে দূরে আসলে জাহিদ বলে ওঠে, ভালো আঙ্কেল ওই লোকটা কে ছিল? জানো আজকে উনি আমায় পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছেন, কিন্তু উনি মাম্মার ব্যাপারে কেন জানতে চাইছিলেন? উনি কি মাম্মাকে চেনেন? আর তুমি ওনাকে মাম্মার ব্যাপারে কিছু বললে না কেন? ওই লোকটা তোমার মাম্মার সাথে ঝগড়া করেছিল, অতীতে অনেক কষ্ট দিয়েছে। তাই তোমার মাম্মা চায় না উনি তার ব্যাপারে কিছু জানুক। তুমি কিছু বলো না কেমন? না, বলবো না। ওই লোকটাকে ভালো ভেবেছিলাম কিন্তু উনি পচা। আমার মাম্মাকে যে কষ্ট দিয়েছে তার সাথে আমি কোনো কথা বলবো না। রাজীব দীর্ঘশ্বাস ফেলে বলে, আরও এতগুলো দিন পর একটু স্বাভাবিক হয়েছে। ওকে আমি আর আগের মতো কষ্টকর সময়ে ফিরতে দিতে পারি না। এদিকে শায়রা আরহামকে জিজ্ঞেস করে, ওই লোকটা কে ছিল ভাইয়া? আপনার চেনা কেউ? আমার আর আরুষির সিনিয়র ছিলেন উনি ধাবিতে। আমি ভেবেছিলাম উনি হয়তো আরুষির ব্যাপারে কিছু জানেন, কিন্তু উনিও বোধহয় জানেন না। শায়রা এ ব্যাপারে আর কথা বাড়ায় না। আমিনাকে নিজের কোলে আসতে ইশারা করে আর বলে, তোমার বড় আব্বু এখন তার কাজে যাবেন। তাকে আর বিরক্ত করো না। আমার কোলে আসো, আমি তোমায় হালুম দেখাতে নিয়ে যাই। আমিনা বলে ওঠে, না, আমি বড় আব্বুর সাথেই থাকব। জেদ করো না আমিনা, তোমার বড় আব্বু ব্যস্ত। আরহাম বলে ওঠে, থাক, আমার কাছে একটু কোনো অসুবিধা নেই। আমি বরং ওকে আশেপাশে একটু ঘুরিয়ে আনি। আচ্ছা আমিনা, ভালো হয়ে থেকো। একদম দুষ্টুমি করবে না। আর বড় আব্বুকে বেশি বিরক্ত করো না। ঠিক আছে, আমি একদম ভালো মেয়ে হয়ে থাকব, বলেই মিষ্টি হাসে আমিনা। আরুষি জাহিদকে নিয়ে ভীষণ দুশ্চিন্তা করছিল। তাই আর নিজের চেম্বারে বসে না থেকে চেম্বারে থেকে বেরিয়ে পড়েছিল। এখন সে সেমিনারের ওখানে পৌঁছে যায়।
এসেই জাহিদ ও রাজীবকে খুঁজে বেড়াতে থাকে। একটু পর হঠাৎ করে তার সামনে চলে আসে রাজীব ও জাহিদ। তাদের দেখামাত্রই আরুষি বলে ওঠে, রাজীব ভাই। রাজীব আরুষিকে দেখে কিছুটা ভীত হয়ে বলে, আরু, তুমি হঠাৎ এখানে আসতে গেলে কেন? আমি তো জাহিদকে নিয়ে রওনা দিচ্ছিলাম এখনই। আমার কেন জানি খুব চিন্তা হচ্ছিল। জাহিদ যা দুষ্টু ছেলে, তোমাকে না আবার বেশি বিরক্ত করে, তাই আমি ওকে নিয়ে চলে এলাম। ওহ, এখন তাড়াতাড়ি এখান থেকে যাও। কেন? আসলে রাজীব বুঝতে পারে না তার কি আরুষিকে সবটা বলা উচিত কিনা। এমন সময় জাহিদ হঠাৎ বলে ওঠে, মাম্মা জানো, একটু আগে আমাদের একটা আঙ্কেলের সাথে দেখা হয়েছিল যার সাথে তোমার ঝগড়া হয়েছিল। উনি নাকি তোমায় কষ্ট দিয়েছিলেন। কার কথা বলছো তুমি জাহিদ? রাজীব ভাই, জাহিদ কার কথা বলছে? কার সাথে দেখা হয়েছিল তোমার? না মানে? রাজীব তখনও নিশ্চিত হতে পারছিল না। এমন সময় হঠাৎ করে আরুষির দৃষ্টি যার সামনের দিকে, যেখানে দাঁড়িয়েছিল আরহাম, তাদের থেকে একটু দূরেই। আরহাম এর কোলে ছিল আমিনা। আরহামকে দেখা মাত্রই আরুষির নিঃশ্বাস এর গতি বাড়ে। আরহাম তখনও খেয়াল করেনি আরুষির দিকে। আরুষির মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। এমন সময় রাজীব বলে, এটার কথাই তোমায় বলছিলাম। এই ভয়টাই পাচ্ছিলাম আমি। উনি এখানে কেন? আমি বুঝতে পারছি না। এত বছর পর কেন আমার অতীতের সম্মুখীন হতে হল? এমন সময় আরহামেরও নজর পড়ে আরুষির দিকে। তার দৃষ্টিও স্থির হয়ে যায়। একদিন যাকে সে খুঁজে বেড়াচ্ছিল সে এই খুলনায়। আরহাম নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিল না। ধীর পায়ে ধীরে ধীরে এগিয়ে আসতে নেয়। আরুষি জাহিদকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, না, আমার ছেলেকে কাউকে আমি নিজের থেকে কেড়ে নিতে দেব না। অতীতের মুখোমুখি আমি হতে পারব না। কিন্তু তার আর কিছুই করার ছিল না। ধীরে ধীরে আরহাম যত এগিয়ে আসছিল তার ভয় বাড়ছিল। রাজীব আরুষির ভরসা হয়ে তার পাশে দাঁড়ায়। রাজীব, আরুষি ও জাহিদকে একত্রে দেখেই দাঁড়িয়ে যায় আরহাম। এদিকে আরুষির দৃষ্টি আরহামের কোলে থাকা আমিনার দিকে। দুজনের মনেই চলছে ভিন্ন ভিন্ন দ্বন্দ্ব। Ei a fear of Nazares. Bat cheden legi fersi. Ankun min chiptia. Kalkadwen. Hal terana hum sahe. Is kushi min ek jam sahe. Basan legia kin. Perwov jehen. Wok jehen dor jisige the nikol. Pers yaden kardi he jays pehel. Lema bita huadil dechada reha. Chameke, biwaja, kwe banta reha. To be continue. অশ্রুজলে বোনাবিয়ে। সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৪২। আরহাম সরাসরি এসে দাঁড়ায় আরুষির মুখোমুখি। তার কোলে ছিল আমিনা। আর আরুষি আগলে ধরেছিল জাহিদকে। আরহাম আরুষির কাছে এসে বলে, আরুষি তুমি। আরুষি রাজীবকে লক্ষ্য করে বলে, গাড়ি বের করো। আমরা এখনই এখান থেকে চলে যাব। আরহাম আরুষির কাছে আকুতির স্বরে বলে, দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার মনে হয় না যে আমাদের মধ্যে আরও কোনো কথা থাকতে পারে। ৫ বছর আগেই সব কথা বলার স্পেস শেষ হয়ে গেছে। এখন আমরা দুজনেই নিজের জীবনে এগিয়ে গেছি, আর তাই এখন আর কথা না বলাই বেটার হবে। বলেই আরুষি আরহামকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে স্থান ত্যাগ করে গাড়িতে উঠে বসে। রাজীবও আর অপেক্ষা না করে গাড়িতে উঠবে বসে। অতঃপর গাড়ি চালানো শুরু করে। আরহাম হতাশ চোখে চেয়ে থেকে বলে, তুমি তাহলে নিজের জীবনে এগিয়ে গেছ আরুষি। রাজীব ভাইয়ের সাথে নতুন জীবন শুরু করেছ। তোমাদের একটা সন্তানও আছে, আর এদিকে আমি এই ৫টা বছর তোমার অপেক্ষায় কাটালাম। কিভাবে আমার সাথে এমনটা করতে পারলে তুমি আরুষি? এমনভাবে তুমি আমায় ঠকাবে সেটা আমি নিজের স্বপ্নের মাঝেও ভাবিনি কখনো। কি দোষ ছিল আমার? কেন এভাবে শাস্তি পেতে হলো আমায়? কেন আরুষি, কেন? ছটফট করতে লাগল আরহাম। আমিনা নিজের বড় আব্বুর এরকম অবস্থা দেখে বলে, কি হয়েছে তোমার বড় আব্বু? তুমি এমন কেন করছ? আরহাম কিছু বলে উঠতে পারে না। এমন সময় আমান সেখানে চলে আসে। আমান এসে নিজের ভাইয়ের এমন অবস্থা দেখে বলে, কি হয়েছে ভাইয়া? তোমায় এমন কেন লাগছে? আরহাম বলে, ও আমায় ঠকিয়েছে আমান। আমার জীবন, আমার সব কিছু ও শেষ করে দিয়েছে। আমার বিশ্বাস রাখেনি। আমি ভেবেছিলাম ও হয়তো অভিমান করে আমার থেকে দূরে সরে গেছে, ও নতুনভাবে নিজের জীবন শুরু করেছে। আর এদিকে আমি শুধু শুধু নিজের জীবনের ৫টা বছর নষ্ট করলাম। মানে, এসব কি বলছিস তুই ভাইয়া? আমি কিছুই তো বুঝতে পারছি না, তুই সবটা একটু খুলে বল। আজ আমি আরুষিকে দেখেছি। আরু আপাই,
কোথায় সে? সে একা ছিল না। তার সাথে তার নতুন স্বামী এবং সন্তান ছিল। কিসব আবোল তাবোল বলছো তুমি ভাইয়া? তোমার আর আরু আপাই এর তো এখনো ডিভোর্সই হয়নি। তাহলে আরু আপাই কিভাবে আরেকটা বিয়ে করবে? তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। কিন্তু তাহলে ওই বাচ্চাটা? হঠাৎ করেই আরহামের মাথায় একটা কথা আসে। বাচ্চাটা কার সে নিয়ে তো আরুষি তাকে কিছু বলেনি। তাহলে কি এমন হতে পারে যে বাচ্চাটা তার? আরহাম কিছু বুঝে উঠতে পারে না। আরহাম মনে মনে ভাবে, আমাকে সবটা জানতেই হবে। হয়তোবা আরুষি আমার থেকে কিছু লুকাতে চাইছে। এজন্য হয়তোবা এভাবে পালিয়ে গেল। আমি তো ঝোঁকের বসে কিছু খেয়ালই করিনি। নাহ, এবার ব্যাপারটা আমায় দেখতেই হবে। বলেই আরহাম আমিনাকে আমানের কোলে তুলে দিয়ে বলে, এই নে, আমিনা বুড়িকে একটু সামলা। আমি গিয়ে একটু খোঁজ নিয়ে দেখি ওরা কোথায় গেল। আরহাম সহসা গাড়ি নিয়ে আরুষি রাজীবরা যেদিকে গেছে সেদিকে যেতে থাকে তাদের ফলো করার উদ্দেশ্যে। এদিকে গাড়ির মধ্যে আরুষি কান্নারত স্বরে রাজীবকে বলে, ভাইয়া একটু দ্রুত গাড়িটা চালান। আমার খুব ভয় হচ্ছে যে আরহাম না আবার এসে আমার থেকে আমার বাচ্চাকে কেড়ে নিতে চায়। তুমি ভয় পেও না আরু। আমি তো আছি তোমার পাশে, তোমার ছেলেকে কিছুতেই তোমার থেকে দূরে যেতে দেব না। জাইদও বলে ওঠে, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না মাম্মা। আরুষি জাইদের কপালে চুমু খেয়ে বলে ওঠে, তুমি ছাড়া যে এখন আমার কাছে আর কেউ নেই সোনা। তুমি যে এখন আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। বলেই সে নিজের জীবনের সব দুঃখের কথা মনে করে আল্লাহর দরবারে প্রার্থনা করে হাহাকার করে বলে ওঠে, আমার জন্মের পর বেড়ে উঠতে হলো অনাথ হয়ে। তারপর মা বাবা হিসেবে যাদের পেলাম তাদেরও তুমি আমার থেকে কেড়ে নিলে। আমার সবথেকে প্রিয় বান্ধবী আমায় ধোঁকা দিল। যাকে ঘিরে আমি নতুন করে জীবনটা শুরু করতে চাইছিলাম সেও আমার হাত ছেড়ে দিল। জন্মের এত বছর পর নিজের আসল মাকে খুঁজে পেয়েও আমি তাকে ধরে রাখতে পারলাম না। আর এখন আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার সন্তানও আমার থেকে দূর হয়ে যাবে। আর কত আল্লাহ, আর কত কষ্ট লেখা আমার ভাগ্যে। হে রব, তুমি এবার আমার উপর একটু রহম করো। আমার ছেলেটাকে আমার থেকে কেড়ে নিও না। ওকে হারালে যে আমার বেঁচে থাকার আর কোনো কারণ অবশিষ্ট থাকবে না। আমার যে তখন নিজেকে শেষ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। রাজীব বলে ওঠে, এসব তুমি কি বলছ আরু? এসব কথা একদম বলবে না, তোমার ছেলে তোমারই থাকবে বললাম তো। ডোন্ট ওয়ারি। মরার কথা মুখে আনবে না, মরবে তোমার শত্রু। জাইদ তোমার মাম্মাকে বোঝাও তো। আরুষি বলে, রাজীব ভাই তুমি দেখলে তো, ওনার কোলে একটা মেয়ে ছিল। ওইটা নিশ্চয়ই ওনার দ্বিতীয় স্ত্রীর মেয়ে। উনি নিজের একটা নতুন জীবন শুরু করেছেন। নিশ্চয়ই সেই জীবনে অনেক সুখী আছেন। হ্যাঁ, আমিও একটু আগে আরহামকে অন্য একটা মেয়ের সাথে দেখলাম। সাথে ওই বাচ্চা মেয়েটাও ছিল। কিন্তু আরহাম তোমাকে দেখার পর যেভাবে রিয়্যাক্ট করল তাতে তো রাগ বা ঘৃণার মতো কিছু ছিল না। ওর চোখে বরং কষ্ট এবং হাহাকার লুকিয়েছিল। কথাটা মাথায় আসতে আরুষি ভাবে, ঠিকই তো। আরহামের বাবা নির্ঝর খান তো আমায় বলেছিল ও আমার উপর রেগে আছে এবং আমায় ডিভোর্স দিতে চায়। কিন্তু ওকে দেখে তো এমন কিছু মনে হল না। ও আমার সাথে কথা বলার সুযোগ চাইছিল। তাহলে কি ও সবকিছু আবার আগের মতো ঠিক করতে চায়? আমাকে ফিরে পেতে চায় নিজের জীবনে? সহসাই আরুষি নিজের ভাবনা বদলে নেয়। আরহামের করা অবিশ্বাস, হাসপাতালে নির্ঝর খানকে দেয়া কথা আর তার কোলে একটা মেয়েকে দেখার কথা মনে করে আরুষি বলে, যত যাই হয়ে যাক, উনি আমার অতীত। হয়তো এখন উনি কোনো কারণে অনুতপ্ত। কিন্তু ওনার একটা নতুন সংসার আছে। ওনার একটা মেয়েও আছে। আমি চাই না আমার জন্য ওনার নতুন সংসারে সমস্যা হোক, তা আমি চাই না। আমি নিজের সুখের জন্য অন্য কারো সুখ বরবাদ করতে পারব না। আমি নিজের ছেলের সাথে নিজের এক নতুন জগৎ করতে শিখে গেছি, যেই জীবনে আমি সুখী হতে পারব। তাই আমি আর ওনার সঙ্গ চাই না। অন্য কারো সুখ নষ্ট করব না আমি। আমি আর আমার ছেলে, আমরা দুজনেই একে অপরের জন্য যথেষ্ট। এদিকে আরহাম হঠাৎ করে সিগন্যাল ও জ্যামের কারণে মাঝ রাস্তায় আটকে যায়। সে টিয়ারিং এ জোরে একটা ঘুষি মেরে বলে, তোমাকে এতদিন পর এত কাছে পেয়েও কি আবারও আমি হারিয়ে ফেললাম আরুষি? নাহ, এবার আর আমি তোমাকে হারাতে দেব না। তোমাকে আমার মুখোমুখি হতেই হবে। অনেক হিসাব নিকাশ বাকি আছে। অনেক সত্যের মুখোমুখি হওয়া বাকি আছে এখনো। To be continue. অশ্রুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৪৩। আরুষি বাসায় এসে জাইদকে নিয়ে ঘরে দরজা বন্ধ করে বসে আছে। রাজীব এটা দেখে দীর্ঘশ্বাস ফেলে। দরজার বাইরে থেকেই বলে, নিজের অতীত থেকে কি এভাবে পালিয়ে বেড়ানো যায় আরু? তুমি এভাবে বেশিক্ষণ থাকতে পারবে না।
তোমায় এবার সত্যের সম্মুখীন হতেই হবে। আর সত্যটা হলো এই যে জাইদ যে আরহামের সন্তান, এটা হয়তো এবার ওর জানার সময় এসে গেছে। আরুষি বলে ওঠে, কিন্তু সত্যটা জেনে যদি ও আমার ছেলেকে আমার থেকে দূরে পাঠায়, এটা যে আমি মানতে পারব না। পরে কি হবে এটা আমি জানি না আরু। তবে আরহাম আমাদের ফলো করেছে, আমি খেয়াল করেছি। ও হয়তো কিছু সময়ের মধ্যে আমাদের বাসাতেও চলে আসবে। এভাবে বেশি সময় তুমি আর পালিয়ে বেড়াতে পারবে না। আরুষি জাইদকে বুকের সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, হতে পারে আরহাম ওর বাবা, কিন্তু আমি ওর মা। আমি ওকে জন্ম দিয়েছি। জাইদ আমার নারীছেড়া ধন। জন্মের পর থেকে ওকে আমি একা মানুষ করেছি, তাই ওর দায়িত্ব আমি আর কাউকে দেব না। এভাবে কাউকে আমি ওকে আমার থেকে বিচ্ছিন্ন করতে দেব না। রাজীব ভাই, তুমি প্লিজ আমাকে আইনিভাবে সাহায্য করার ব্যবস্থা করে দিও। আমি চাই আমার ছেলে যেন আমার সাথে থাকে। এজন্য যা যা করতে হয় আমি করব। আমার শুধু আমার ছেলেকে চাই, ব্যাস। এমন সময় হঠাৎ করে তাদের বাসার মেইন দরজায় কলিং বেল বেজে ওঠে। রাজীব দীর্ঘশ্বাস ফেলে বলে, 5 বছর পর নিজের অতীতের মুখোমুখি হবার জন্য প্রস্তুত হও তুমি আরু। এখন আর পালানোর কোনো পথ নেই। বলেই রাজীব গিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খোলামাত্রই আরহাম তাড়াহুড়ো করে বাসায় ঢুকে আসে। রাজীবকে দেখেই বলে, রাজীব ভাই, আপনি আমার থেকে সত্যটা কেন লুকালেন? আরুষি আপনার কাছে এসে এটা কেন বললেন না আমায়? কেন করলেন আপনি এমনটা? আরহাম, শান্ত হও। আমাকে এক্সপ্লেইন করতে দাও। আমি আপনার কোনো এক্সপ্লেনেশন শুনতে রাজি নেই। আমি এখানে আরুষির সাথে কথা বলতে এসেছি। আপনি ওনাকে ডেকে দিন। ডেকে দিচ্ছি, বাট তুমি একটু শান্ত হও। এভাবে রেগে থাকলে আরুষি তোমার সাথে কথা বলতে ভয় পাবে। এটা আমার আর আরুষির ব্যাপার। আপনি এই নিয়ে কথা না বললেই খুশি হব। প্লিজ আরুষিকে ডেকে দিন। রাজীব এবার আরুষির রুমের সামনে গিয়ে বলে, আরু, বি ব্রেভ। এভাবে আর লুকিয়ে থাকলে হবে না। বাইরে বেরিয়ে এসো। এতদিন অনেক লুকোচুরি হয়েছে, বাট আজ একটু বাস্তবতাটাকে ফেস করো। বাস্তবতা থেকে আজ আর পালানোর কোনো পথ নেই। আরুষি জাইদকে বুকের সাথে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেয়ে বলে, তোমাকে আমি হারাতে পারব না। প্লিজ আমাকে কথা দাও নিজের মাম্মাকে ছেড়ে কোথাও যাবে না। জাইদ বলে ওঠে, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না মাম্মা। আরুষি এবার সাহস করে জাইদকে নিয়ে উঠে দাঁড়ায়। অতঃপর ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে বাইরে আসে। আরুষিকে দেখামাত্রই তার সামনে এসে দাঁড়ায় আরহাম। আরুষির কোলে থাকা জাইদের দিকে তাকায়। ছেলেটাকে প্রথম দেখাতেই তার অনেক আপন মনে হয়েছিল। এখন তো তার চেহারার মাঝেও যেন নিজের মিল খুঁজে পাচ্ছে। আরুষি জাইদের দিকে আরহামকে তাকাতে দেখে ভয়ে জাইদকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আরহাম বলে ওঠে, কেন তুমি এতদিন ধরে এভাবে আমাদের থেকে পালিয়ে বেড়াচ্ছিলে আরুষি? আরুষি চুপ থাকে। আরহাম অধৈর্য হয়ে বলে, চুপ করে আছো, সব সত্যটা বলো। তুমি সব জেনেও এসব কিভাবে বলছ? সব জেনে মানে? কি জানতাম আমি? তোমার অবস্থান সম্পর্কে আমি কিছুই জানতাম না। এই 5 বছরে আমি তোমায় কত খুঁজেছি, সেটা কি তুমি জানো? আরহামের কথায় আরুষি একটু আবেগঘন হয়ে যায়। তারপর নির্ঝর খানের বলা কথা ও আরহামের কোলে থাকা মেয়েটির কথা ভেবে সে বলে, ওহ রিয়ালি? তুমি আমায় খুঁজে বেরিয়েছ, মানে সত্যি? কিন্তু কেন? তোমাকে তো নিজের নতুন জীবনে অনেক হ্যাপি মনে হচ্ছে। কেন তাহলে আবার আমার খোঁজ করছ? সুখ? হাহ, আমার জীবন বিগত 5 বছরে কেমন ছিল সেটা শুধুমাত্র আমি জানি। যাক গে, বাদ দাও সেসব কথা। এখন আমি তোমায় যেই প্রশ্ন করব, কোনো ভনিতা না করে সেই প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন? তোমার ছেলে জাইদ, ওর নাম জাইদ। আচ্ছা, জাইদ কি আমার সন্তান? ওর বাবা কি আমি? আরুষি চুপ থাকে। আরহাম মেজাজ হারিয়ে বলে, অনেক চুপ থেকেছ তুমি আরুষি, আজ এটলিস্ট আর চুপ থেকো না। বিগত 5টা বছর আমার জীবন কতটা কষ্টে ছিল তা আমি বল বুঝাতে পারব না। তুমি আমাকে বা বাড়ির কাউকে কিছু না বলে হঠাৎ এভাবে হারিয়ে গেলে। তারপর তোমার আর কোনো খোঁজ খবরই পাওয়া গেল না। আর আজ হঠাৎ এতগুলো বছর পর আমি খুলনায় এসে তোমার দেখা পেলাম। শুধু তাই নয়, জানতে পারলাম তোমার একটা ছেলেও আছে। কিন্তু আমার সাথে তো তোমার এখনও ডিভোর্স হয়নি। লিগ্যালি আমরা এখনও হাজব্যান্ড ওয়াইফ। তাহলে তুমি নিশ্চয়ই আর অন্য কাউকে বিয়ে করনি। তাহলে এই বাচ্চা? আরুষি বলে, জাইদ আমার ছেলে। এই পরিচয়ই ওর জন্য যথেষ্ট। এর থেকে বেশি কোনো পরিচয়ের ওর দরকার নেই। তোমার দরকার না থাকতে পারে, কিন্তু আমার জানার দরকার আছে। ওকে আমায় দাও, ওকে আমি হাসপাতালে নিয়ে যাব, ওর ডিএনএ টেস্ট করাব।
সব সত্যটা আমি জেনেই ছাড়ব। আরহাম, আমার সন্তানের থেকে দূরে থাকো। তুমি তো নিজের নতুন জীবন শুরু করেছ। তাহলে সেই জীবন নিয়েই সুখে থাকো না। কেন আমার আর আমার ছেলের জীবনের সুখ কেড়ে নিতে চাইছ? আমি কারো জীবনের সুখ কেড়ে নিতে চাইছি না। আমি শুধু সত্যটা জানতে চাইছি। বেশ, তুমি সত্যটা জানতে চাও তো তাহলে শোনো। আরহাম তোমারই ছেলে। তুমি ওর বায়োলজিক্যাল পিতা। আমার কথা বিশ্বাস না হলে ডিএনএ টেস্টও করিয়ে দেখতে পারো। শুনেছ সত্যটা? এবার শান্তি হয়েছে। আরহাম একদম আবেগপ্রবণ হয়ে যায়। জাইদের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে চরম ক্রোধ নিয়ে বলে, শান্তি? কিসের শান্তির কথা বলছো তুমি আরুষি? দীর্ঘ 5টা বছর ধরে তুমি আমার সন্তানের থেকে আমায় দূরে রেখেছ। আমি জানতেও পারিনি আমার এত ফুটফুটে একটা সন্তান আছে। আমাকে তুমি আমার পিতৃত্ব থেকে বঞ্চিত করেছ। আর এখন আমায় দোষ দিচ্ছ যে আমি তোমার সুখ কেড়ে নেব। কেন? আপনি তো অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছেন। তার সাথে আপনার একটা সন্তানও আছে। তাহলে কিসের দুঃখ আপনার? আপনি নিজের দ্বিতীয় স্ত্রী আর সন্তান নিয়েই সুখী থাকুন না। আমার আর আমার ছেলেকে একা থাকতে দিন। এসব কি যা তা বলছ? যা তা বলছি না। ইয়া সত্য তাই বলছি। আমার দ্বিতীয় স্ত্রী আর সন্তান আসবে কোথা থেকে? আমি তো আর বিয়েই করিনি। আরুষি বড় একটা ঝটকা খায়। রাজীব বলে ওঠে, তাহলে তোমার কোলে যে মেয়েটা ছিল সে কে? এমন সময় সেখানে আমান আমিনাকে কোলে নিয়ে উপস্থিত হয়ে বলে, ও হলো আমিনা, আমার আর শায়রার মেয়ে। আরহাম ভাইয়া এই 5 বছর আরু আপায়ের শোকেই কাটিয়ে দিয়েছে। সে আর বিয়ে করেনি। সত্যের মুখোমুখি হয়ে আরুষি নিজেকে সামলাতে পারে না। জাইদকে কোলে নিয়ে অবস্থাতেই ঢলে পড়ে যেতে নেয়। আরহাম তাকে সামলে নেয়। To be continue. অশ্রুজলে বোনা বিয়ে, সিজন 3। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব 44। আরুষি হতবাক চোখে আমানের দিকে তাকায়। আমানের কোলে থাকা মেয়েটির পিতা সে। আরহাম এখনও বিয়ে করেনি। তাহলে নির্ঝর খান কি এতদিন তাকে এক মিথ্যার মধ্যে রেখেছিল? আরুষি বুঝতে পারে না কিভাবে নিজেকে সামলাবে। এমন সময় আরহাম বল ওঠে, কে বলেছিল তোমাকে যে আমি বিবাহিত? আর কেন তুমি ভেবেছিলে এই বাচ্চাটা আমার? আরুষি এতটাই হতবাক হয় যে কিছু বলে উঠতে পারে না। তার মুখ দিয়ে যেন আজ কোনো শব্দই নিশ্চিত হতে চায় না। আরহাম ব্যাপারটা বুঝে আলতো করে আরুষির কাঁধ স্পর্শ করে বলে, একদম ভয় পেও না আরুষি। আমি আছি তো তোমার পাশে নির্ভয়ে সমস্ত সত্যটা আমায় খুলে বলো। কেন তুমি এতগুলো দিন আমার থেকে দূরে ছিলে? কেন আমার সন্তানের পরিচয় আমার থেকে লুকিয়ে রাখলে? আরুষি হঠাৎ করে ফুপিয়ে কেঁদে ওঠে। রাজীব আরহামের উদ্দেশ্যে বলে, তার মানে এতদিন ধরে তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি জিয়ে রেখে তোমাদের সম্পর্কটা নষ্ট করা হয়েছে। এর জন্য তুমি বা আরও কেউই দায়ী নও। তোমরা দুজনেই পরিস্থিতির শিকার। কি হয়েছে সেটা আমার সম্পূর্ণ খুলে বলুন। আমি কিছু বুঝে উঠতে পারছি না। আরুষি এবার বলে ওঠে, আমি স্বেচ্ছায় তোমার থেকে দূরে সরে আসিনি আরহাম। সেদিন আমি হাসপাতালে তোমাকে খাবার দিতে চাই। তখনই আমি টেস্টের মাধ্যমে জানতে পারি যে আমি প্রেগন্যান্ট। আমি এই খুশির খবরটা তোমাকে জানাতে যাই, কিন্তু সেই সময় শুনি তুমি তোমার বাবাকে কথা দিচ্ছ আমায় ডিভোর্স দেবে। এই কথাটা শুনে আমি সম্পূর্ণ ভেঙে পড়ি। আমার মনে হয় তুমি আমাকে নিজের থেকে দূরে করে দেবে নিজের বাবার জন্য। আর আমাদের সন্তানের কথা জানলে তাকেও আমার থেকে কেড়ে নেবে। এজন্য আমি তোমায় কিছু না জানিয়ে আমাদের সন্তানকে নিয়ে একা রাজীব ভাইয়ের সাথে খুলনায় চলে আছি। আরহাম ক্রন্দনরত স্বরে বলে, আমি তো শুধু ড্যাডের ওই অবস্থায় সান্ত্বনা দেওয়ার জন্যই এই কথাটা বলেছিলাম। এর পেছনে আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমি কখনোই তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা কল্পনা করতে পারি না। আরুষি, তুমি কেন একটিবার এই বিষয় নিয়ে আমার সাথে মুখোমুখি হয়ে কথা বললে না? তাহলে হয়তো আজ পরিস্থিতি ভিন্ন হতো। আর এতগুলো দিন আমার সাথে যোগাযোগই বা কেন বিচ্ছিন্ন করে রাখলে? আমার সন্তানের ব্যাপারে জানার কোনো অধিকার নিয়ে আমার ছিল না। আমি তোমাদের সাথে যোগাযোগ করতে চেয়েছি আরহাম। আর এজন্য বাড়ির ল্যান্ডলাইন নাম্বারে কল করেছিলাম। কিন্তু সেই সময় ফোনটা রিসিভ করেছিল তোমার বাবা। আর তিনি ফোন রিসিভ করে জানান যে তুমি নাকি অন্য কাউকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছ। আর সেজন্য আমি নিজেকে আরও বেশি করে গুটিয়ে নেই। এরপর আর কখনো তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টাও করি না। কথাটা শুনে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে যায় আরহাম পাশে থাকা একটি চেয়ারে বসে পড়ে চুপচাপ। আমান রাগী স্বরে বলে, ছি, ড্যাড এত নিচে নামল কিভাবে? এভাবে এত মিথ্যা বলে তোমাদের সম্পর্ক শেষ করে দিল। এর জন্য ড্যাডকে আমি কখনো ক্ষমা করব না। আরহাম ভাঙা গলায় বলে,
আমার ছেলেকে একটু আমার কোলে দেবে আরুষি? ওকে আমি একটু আদর করতে চাই। আরুষি জাইদকে আরহামের দিকে ঠেলে দেয়। আবেগাপ্লুত হয়ে জাইদকে জড়িয়ে ধরে আরহাম। জাইদ কিছু বুঝে উঠতে না পেরে হতবাক হয়ে তাকিয়ে থাকে। রাজীব বলে ওঠে, উনি তোমার পাপা জাইদ, যাকে তুমি এতদিন ধরে খুঁজে বেরিয়েছ। জাইদও আবেগাপ্লুত হয়ে বলে, পাপা। নিজের ছেলের মুখে পাপা ডাক শুনে নিজেকে আর ধরে রাখতে পারে না আরহাম। একদম ছোট বাচ্চাদের মতো করে সে কাঁদতে শুরু করে। আমানও নিজের বড় ভাইকে এই পরিস্থিতিতে দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে। তার চোখের কোণেও জল দেখা যায়। এদিকে আমিনা কিছু বুঝে উঠতে না পেরে বলে, কি হয়েছে আব্বু? সবাই এভাবে কাঁদছে কেন? আর ওই ছেলেটা কি বড় আব্বুর ছেলে হয়? হ্যাঁ সোনা, ও হলো জাইদ, তোমার বড় আব্বুর ছেলে, তোমার কাজিন। আর উনি হলেন আরু আপাই, তোমার বড় আম্মু। আমিনা খুশি মনে বলে, তার মানে বড় আব্বু আবার তার হারানো পরিবারকে ফিরে পেয়েছে। আমার খুব ভালো লাগছে। এখন আমরা সবাই একসাথে থাকব, তাই না? হ্যাঁ সোনা, এখন আমরা সবাই একসাথে থাকব। আরহাম হঠাৎ করে ক্রোধিত কণ্ঠে বলে, একসাথে থাকব তো নিশ্চয়ই, কিন্তু তার আগে ড্যাডের সাথে আমার কিছু বোঝাপড়া করা বাকি আছে। কিসের বোঝাপড়া? ড্যাডের কারণে আমি এতদিন নিজের স্ত্রী সন্তান থেকে দূরে ছিলাম। আমি নিজের সন্তানের পিতৃত্ব থেকে বঞ্চিত হয়েছি। এসব কিছুর জবাব ড্যাডকে দিতেই হবে, বলেই রক্তিম চোখে তাকায় আরহাম। তার পুরো মুখবিবর শক্ত ও রাগান্বিত। আফিফা খান সব কিছু জানতে পারলেন আমানের কাছে। এতদিন পর আরুষির সন্ধান পেয়ে তিনি যতটা না আনন্দিত হয়েছেন তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছেন নিজের নাতির ব্যাপারে জেনে এবং নিজের স্বামীর অপকর্মে। তিনি আমানকে বলে ওঠেন, তোমাদের ড্যাড এত জঘন্য কাজ কিভাবে করল? তার জন্য আমাদের বাড়ির ছেলে, আমার নাতি এতগুলো দিন পরিবার ছাড়া বড় হল। এর ফল তোমাদের ড্যাডকে পেতেই হবে। বলেই রক্তিম চেহারা নিয়ে আফিফা খান ছুটে যান নির্ঝর খানের রুমের দিকে। আফিফা খানকে দেখেই নির্ঝর খান বলেন, তুমি হঠাৎ আজ এতদিন পর আমার রুমে? শেষবারের মতো এলাম। মানে, তুমি এতটা নীচ কিভাবে হতে পারলে? তুমি তো সেই নির্ঝর নও যাকে আমি ভালোবেসেছি। যা বলার স্পষ্ট করে বলো। কি বলবো আর? কিছু বলার মুখ রেখেছ কি তুমি? শুধুমাত্র নিজের ভুল ধারণা, জেদ, আধিপত্য বজায় রাখতে গিয়ে তুমি নিজের ছেলের জীবন পুরো নষ্ট করে দিয়েছ। নিজের সন্তানের জীবন অন্ধকারে ডুবিয়ে দিয়েছ। আরুকে কি বলেছিলে তুমি? কিসের জন্য আরু এতগুলো বছর আমাদের থেকে দূরে রিল? নির্ঝর খান কিছু বলেন না। আফিফা খান রেগে বলেন, চুপ করে আছো কেন? তোমার সত্যটা এবার সামনে এসে গেছে। আর চুপ থেকেও কোনো লাভ নেই। এবার সত্যটা স্বীকার তোমায় করতেই হবে। নিজের অন্যায়ের ফল পেতে হবে। কোনো অন্যায়ের কথা বলছো তুমি? আমি যা করেছি তা একদম ঠিক করেছি। এখনও তোমার অহংকার ভাঙেনি। তুমি জান, তোমার এই কাজের জন্য আমাদের বাড়ির সন্তান এতদিন আমাদের ছাড়া মানুষ হয়েছে। কি? হ্যাঁ, আরু ও আরহামের ছেলে। আমাদের নাতি, শুধুমাত্র তোমার একটা মিথ্যার জন্য ওর কথা আমরা জানতে পারিনি। আমার ছেলেটা তার পিতৃত্ব থেকে বঞ্চিত হল। আরুষি তো আমায় এই ব্যাপারে আমায় কিছু বলেনি। কিভাবে বলবে? ওই বেচারিকে তুমি ওর প্রেগন্যান্সির সময় যা কষ্ট দিয়েছ, তারপর ও কোনো মুখে সব বলতো? না জানি এতগুলো বছর মেয়েটাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু আর না, এবার আমরা সবাই দাঁড়াবো আরুর পাশে। আর তুমি তোমার এই অহংকার নিয়ে এখানে একাই পড়ে থাকো। বলেই আফিফা খান বেরিয়ে যায়। আর এদিকে নির্ঝর খান ভীষণ অস্বস্তি বোধ করেন। এই প্রথম তিনি অনুশোচনা বোধ করতে থাকেন। এমন সময় নিজুম খান লাঠিতে ভর দিয়ে সেখানে উপস্থিত হয়ে বলেন, আমি সব শুনেছি। আমি কি সত্যি কোনো দোষ করেছি মম? করেছ। তোমার দোষের জন্য আজ একটা বাচ্চাকে, তোমার নাতিকে ঠিক সেই শৈশব কাটাতে হয়েছে যা তুমি কাটিয়েছ। আরহাম আর আরুষিকে সেই কষ্ট ভোগ করতে হয়েছে যা আমি আর তোমার বাবা করেছি। তোমার এই ভুলের কোনো ক্ষমা হয় না। To be continue. অশ্রুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৪৫। আরুষি চেয়ে আছে আরহাম ও জাইদের পানে। বাবা ছেলেকে একসাথে দেখে তার ভীষণ ভালো লাগছে। একই সাথে তার কিছুটা খারাপ লাগাও কাজ করছে এতদিন বাবা ছেলেকে আলাদা রাখার জন্য। আরুষি দীর্ঘশ্বাস ফেলে। আরহাম আরুষির দিকে তাকাতেই সে চোখ নামিয়ে নেয়। রাজীব ও আমান তাদের নিজেদের মতো কথা বলার সুযোগ করে দেয়ার জন্য চলে যায়। তারা যেতেই আরহাম আরুষির কাছে আসে। আরুষি আরহামের দিকে তাকিয়ে বলে, আমি জানি না কিভাবে কি বলবো, শুধুমাত্র আমার ভুলের জন্য তুমি এতগুলো বছর নিজের সন্তানের থেকে আলাদা ছিলে।
আমি সত্যি। দোষ তোমার একার নয় আরুষি, দোষ আমারও আছে। আমি তোমার ভরসা জিততে পারিনি, আর তাই তুমি আমায় ভরসা করে উঠতে পারোনি। নিজের জীবনের এত বড় একটা কথা আমার থেকে লুকিয়েছ। আমিও সেই সময়ে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, তাই হয়তোবা। কিন্তু এসব কিছুর মাঝে সবথেকে বেশি দোষ ড্যাডের। ড্যাড যে এভাবে আমাদের আলাদা করবেন তা আমার কল্পনাতেও ছিল না। ওনার সামনেই তো আমি তোমার জন্য কতটা তর্পেছি, তবুও কি ওনার মায়া হয়নি? উনি কিভাবে তোমাকে মিথ্যা বলে আমার থেকে দূরে সরাতে পারলেন? এর জবাব ওনাকে দিতেই হবে। আরুষি বলে, আরহাম, এবার আমার মনে হয় সব সত্যটা সামনে আনা উচিত। আমি নিজের মা বাবাকে আর দোষী দেখতে পারব না অন্যদের সামনে। অনেক আগে থেকেই আমি ফেরার কথা ভাবছিলাম। এবার আমি ফিরবই। বলেই আরুষি রক্তিম চোখে তাকায়। তার চোখে নিজের মা বাবাকে নিরপরাধ প্রমাণ করার সেই আগের জেদ যেন আবার নতুন করে জেগে ওঠে। আরহাম আরুষির কাঁধে হাত দিয়ে ভরসা দিয়ে বলে, আমিও আসি তোমার পাশে। আগের বার তোমার সঙ্গ দিতে পারিনি, তবে এবার আর সেই ভুলের পুনরাবৃত্তি হতে দেব না। এবার আমি সব সত্যটা সামনে আনবই। আমারও মনে হয় খালু এমন কিছু করতে পারে না। আর খালাম্নি সবটা জেনে লুকাবে এটাও বিশ্বাসযোগ্য নয়। তাছাড়া ওই আদিতা নামক মহিলার অতীতের ব্যাপারেও আমি আগে কিছু জানতাম না। কিন্তু মোমের কাছে আমি এখন সবটা শুনেছি। সব শোনার পর তো ওনার কথায় কোনো বিশ্বাসই করা যায় না। উনি যে মিথ্যা বলছেন তা দিনের আলোর মতো পরিষ্কার, এবার শুধু তা সামনে আনার পালা। তার জন্য যদি আবার নতুন করে তদন্ত শুরু করতে হয় হোক, তবু সব সত্য সামনে আসুক। আফিফা খানও ঢাকা থেকে খুলনায় ছুটে এসেছেন। আরুষি ও জাইদকে দেখেই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রথমেই নিজের নাতি জাইদকে বুকে জড়িয়ে নেন তিনি। জাইদকে আদরে ভরিয়ে দিতে থাকেন আর বলেন, আমার নাতি, এতগুলো দিন আমাদের সবার থেকে দূরে ছিল ও। তবে ভাগ্য এতদিনে আমাদের দিকে আবার মুখ তুলে তাকিয়েছে। আবার সব ফিরে পেলাম। অথচ আমরা কখনো ওর কথা জানতেও পারিনি। আমার আরহামের যে একটা ছেলে আছে এটা আমরা কেউই জানতে পারিনি। অতঃপর তিনি আরুষির দিকে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলেন, এত অভিমান তোর আরু? আরহামের উপর না হয় অভিমান করেছিলি, কিন্তু নিজের বড় খালার উপর কি একটু ভরসা রাখতে পারিসনি? আমি তো তোকে বলেছিলাম সব কিছু থেকে তোকে আগলে রাখব। তুই যে আমার বনুটার রেখে যাওয়া দায়িত্ব, তোর প্রতি কি আমি অবহেলা করতাম বল? করতাম না তো। তবুও তুই আমার থেকে মুখ ফিরিয়ে রাখলি। আরহামকে না জানা আমাকে তো বাচ্চাটার ব্যাপারে জানাতে পারতি। আমার নাতিটাকে এতদিন নিজের পরিবার থেকে কেন দূরে রাখলি তুই? তাও আবার ওই লোকটার কথায়। আর উনিও নিজের ইগো বজায় রাখার জন্য সংসারটা পুরো তছঞ্ছ করে দিলেন। আমি বলতে বাধ্য হচ্ছি, এই সব কিছুর পেছনে ওই আদিতা যতটা না দায়ী, আমার স্বামী নির্ঝর খান তার থেকেও বেশি দায়ী। আরহাম, আরও তোদেরও দায় আছে। আমরা চাইলেই সবাই মিলে একসাথে হয়ে সব সত্যটা সামনে আনতে পারতাম। কিন্তু তোরা নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি বাড়িয়ে নিজেদের সম্পর্কটাকেই এমন পর্যায়ে নিয়ে গেলি যে। আরহাম বলে, মম, এখন তো আর অতীত নিয়ে ভেবে কোনো লাভ নেই, যা হয়েছে তা নিয়ে ভেবে তো কোনো কিছু হবে না। এখন আমাদের সব এলোমেলো সম্পর্ক ঠিক করতে হবে। আরুষিও বলে, হ্যাঁ বড় খালাম্মা। অতীতের ভুলের পুনরাবৃত্তি এবার আর আমি করব না। এবার সব সত্য সামনে আনতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। আমার বাবা যে খুনি নয় তা আমি প্রমাণ করবই। আফিফা খান এবার জাইদকে কোলে নিয়ে বলেন, তা আমার নাতির নাম কি রেখেছে? জাইদ। নামটা শুনে আফিফা খান হেসে বলেন, হুম, তোমার পাপার সাথে অনেক মিলও আছে আমার নাতির। বলেই তিনি চুমু খান ছোট্ট জাইদের কপালে। আমান ও রাজীবও সেখানে চলে আসে। শায়রাও আমিনাকে কোলে নিয়ে উপস্থিত হয়। শায়রা এসেই আরুষির দিকে শীতল দৃষ্টিতে তাকায়। আরুষি ধীর পায়ে শায়রার দিকে এগিয়ে এসে বলে, আমি জানি তুমি আমার পাপাকেই নিজের মায়ের মৃত্যুর জন্য দায়ী ভাবো। তোমার এই ভাবনাকে আমি দোষ দেব না, কারণ সব প্রমাণও তাই বলছে। কিন্তু আমি নিশ্চিত আমার পাপা এমন কিছু করেনি। আর এই সত্যটা আমি প্রমাণ করে দেব। আমি নিজের পাপা আর আম্মুকে ন্যায় বিচার পাইয়ে দেব। কারণ আমি এটাও জানি তাদের মৃত্যুটা কোনো সাধারণ মৃত্যু নয়। আজ আমি প্রতিজ্ঞা করলাম, তোমার মা এবং আমার আম্মু পাপাকে যারা খুনও করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে। আমানও বলে ওঠে, আরু আপাই, আমি বর্তমানে একজন নামকরা উকিল। আমিও আসি তোমার পাশে। ন্যায় বিচারের পক্ষে যা যা করতে হয় করব। রাজীবও বলে ওঠে, আর আমিও আসি। আমিও সব সত্য সামনে আনার জন্য যা করা লাগে করব। সবার কথা শুনে শায়রা বলে ওঠে, আমি জানি না সত্যটা কি।
তবে যদি সত্যিই আমার মায়ের খুনি অন্য কেউ হয় যে এখনো শাস্তি পায়নি, তাহলে আমিও চাইব তার অপরাধের শাস্তি যেন সে পায় আর সব সত্যটা সামনে আসুক। আরহাম বলে, আমরা সবাই যদি একসাথে হাত মিলাই তাহলে সত্যটা সামনে আসবেই। কেউ তা আটকাতে পারবে না। কথাটা বলেই সবাই একসাথে হাত মেলায়। নিজের স্বামী ঈশান কবিরের রাজনৈতিক দপ্তরে বসে আছেন ঈশিতা। তার চোখে মুখে যেন আগুন জ্বলছে। নিজের করা নানা অপরাধের স্মৃতি আজ তার চোখে ভাসছে। তার মনে পড়ে যাচ্ছে কিভাবে তিনি সেদিন রাস্তায় বৃষ্টিকে দেখে তাকে পিষে মেরে ফেলেছিলেন। কারণ বৃষ্টির প্রতি তার চাপা রাগ ছিল, বৃষ্টির জন্যই তিনি নিজের সব হারিয়েছেন, তাই বৃষ্টিকে মেরেই সেসব কিছুর প্রতিশোধ নেন। আর এরপর রাজনৈতিক কারণে ঝামেলা তৈরি করে অতঃপর বোমা ব্লাস্ট করিয়ে জাহিদ শেখ ও আরিশার মৃত্যুর পেছনেও তারই কলকাঠি আছে। তিনি অগ্নিদৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বলেন, এভাবেই আমার পথে যারা যারা আসবে তাদের সবাইকে আমি শেষ করে দেব। To be continue. এখনও ঈদের আমেজ কাটেনি, তাই লেখার সময় পাইনি, পাঠটা একটু ছোট হয়েছে। অশ্রুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৪৬। আরুষি ও আরহাম পাশাপাশি বসে আছে। তাদের এতগুলো দিনের জমানো সব অভিমান ও দূরত্ব ঘুচতে হয়তো আরও সময় প্রয়োজন। তাই তারা নিজেদের সময় দিচ্ছে, যাতে করে এতদিনের জমানো অভিমানের বরফ গলে যায়। আরহাম আচমকা আরুষির হাতটা ধরে বলে, তুমি আবার আমার সাথে ফিরে চলো আরুষি। আমি তোমাকে আর নিজের সন্তানকে নিয়ে একটা নতুন জীবন শুরু করতে চাই। আরুষি বলে, সেটা তো আমিও চাই, কিন্তু আমার ক্যারিয়ার, জায়েদের স্কুল সবই তো এখানে। এখন ঢাকায় গিয়ে নতুন পরিবেশে মানিয়ে নেওয়াটা তো সহজ হবে না। তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করে ফেলব। ঢাকায় গিয়ে আবার সব নতুন করে শুরু করব। কিন্তু তোমার ড্যাড, তিনি কি আমাদের মেনে নেবেন? আরহাম শক্ত কণ্ঠে বলে, ওনার মানা না মানায় কিছুই যায় আসে না। আমরা আর ওনার বাসায় ফিরব না, আমরা আলাদা ফ্ল্যাটে উঠব। আফিফা খানও জায়েদকে কোলে নিয়ে সেখানে উপস্থিত হয়ে বলেন, আমাকেও নিয়ে চল তোদের সাথে। আমিও আর ওই লোকটার কাছে ফিরতে চাই না। আরহাম আরুষিকে বলে, তুমি আর মনে কোনো দ্বন্দ্ব রেখো না, এবার আমরা ঢাকায় ফিরব। আর ফুফু খালামনিখালুর কেসও রিওপেন করব। আচ্ছা, আমাকে একটু মানসিকভাবে প্রস্তুত হবার সময় দেও। তাদের কথাবার্তার মাঝে রাজীবও সেখানে চলে আসে। রাজীব এসেই হাসিমুখে বলে, ভাগ্য বোধহয় আমাদের উপর একটু বেশিই প্রসন্ন। সবাই রাজীবের দিকে তাকায়। আরুষি সকলকে রাজীবের আসল পরিচয় ও নিজের আসল মায়ের ব্যাপারে বলেছে। সব শুনে সবাই ভীষণ অবাক হয়েছে, সাথে খুশিও, যদিওবা ক্যান্সার আক্রান্ত হয়ে আরুষির মায়ের মৃত্যুর খবরটাই খারাপ লেগেছে সবার। আরুষি উঠে দাঁড়িয়ে বলে, কি হয়েছে রাজীব ভাই, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? রাজীব হাতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে এগিয়ে এসে সবার হাতে মিষ্টি দিতে দিতে বলে, এমন একটা খুশির খবর নিয়ে এসেছি যা শুনলে তোমরা সবাই চমকে যাবে। আমার ট্রান্সফার হয়ে ঢাকায় একজন এসআই হিসেবে। খবরটা শুনে আরুষি খুশি হয়ে বলে, বাহ, এটা তো অনেক ভালো খবর। হ্যাঁ, এতদিন খুলনায় ছিলাম তাই সেভাবে কিছু করতে পারিনি। তবে এবার ঢাকায় যাবার পর আমি তোমাদের তদন্তে সাহায্য করতে পারব। তাছাড়া সিলেটেও আমার এক চেনাজানা বন্ধু আছে, সেও আরুষি আম্মু পাপার মৃত্যু সংক্রান্ত তথ্য দিয়ে আমাদের সাহায্য করতে পারবে। আরহাম খুশি হয়ে বলে, তাহলে তো আমাদের কাজটা আরও সহজ হয়ে গেল। এখন শুধু প্রমাণ খোঁজা বাকি আছে। রাজীব বলে, সেটা তোমরা আমার উপর ছেড়ে দাও, আমি এতগুলো বছর গোপনে তদন্ত চালিয়েছি। আর কিছু তথ্যও আমার হাতে এসেছে। এখন শুধু একটা শক্ত প্রমাণের প্রয়োজন যাতে সমস্ত সত্যটা সামনে আনা যায়। আশা করি সেটাও খুব শীঘ্রই পেয়ে যাব। আরুষি বলে, আমার আম্মু পাপা ও বৃষ্টি আন্টিকে যে করেই হোক ন্যায়বিচার পাইয়ে দিতেই হবে। তাদের উপর আসা অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত করতে হবে। এসব নিয়ে আর ভেবো না আরু। আর শুধু কটা দিনের অপেক্ষা, তারপরই সব সত্য সামনে আসবে। কয়েকদিন পর আরুষি ও আরহাম এখন জায়েদকে নিয়ে ঢাকায় একটি ফ্ল্যাটে উঠেছে। আফিফা খানও আছে তাদের সাথে। এখানেই তারা নতুন সংসার গড়েছে। আমান অবশ্য নিজের বাবা ও দাদির দেখভালের জন্য সায়রা ও নিজের মেয়ে আমিনাকে নিয়ে বাড়িতেই আছে। কারণ হাজার হোক বাবা তো, তাই সে দায়িত্ব অবহেলা করতে পারছে না। আবার সায়রাও নিজের মামা ও নানিকে একা ছাড়তে নারাজ। সবথেকে বড় কথা, নিঝুম খান তো এসবে দায়ী নয়, তাই তাকে এই বয়সে খামোখা কেউ একা ছাড়তে চায়নি। এমনি আফিফা খান ও আরুষিও তার খোঁজ খবর নেন মাঝে মাঝে। আরুষি এখানে ঢাকাতেই নতুন করে নিজের সাইকোলজি চেম্বার ওপেন করেছে। জায়েদও এখানকার একটা নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়েছে।
সব মিলিয়ে তাদের জীবন সুন্দরভাবেই চলছে। রাজীবও ঢাকায় বদলি নিয়ে এসে এখন তদন্ত বজায় রেখেছে। আরহাম, আরুষি, আমান সবাই এই তদন্তে নিজেদের সাধ্যমতো সাহায্য করে চলেছে, যাতে করে আসল অপরাধী দ্রুত সামনে আসে। রাজীব আজ থানায় প্রবেশ করতেই বেশ শোরগোল শুনতে পায়। থানার ভেতরে কে বা কারা যেন অনেক অশান্তি করছে। এটা দেখে সে ভ্রু কুঁচকে ফেলে। দ্রুতবেগে থানায় প্রবেশ করে বলে, কি হচ্ছে কি এখানে? এটা একটা থানা, কোনো মাছের বাজার নয়। এমন সময় হঠাৎ করে সামনে দাঁড়ানো এক নারীর দিকে নজর দিতেই সে চমকে উঠল। হতবাক স্বরে বলে উঠল, তুমি? মারিয়ার নজর রাজীবের দিকে যেতেই সে স্তব্ধ হয়ে গেল। গলার স্বর শুনেই সে বুঝে গিয়েছিল, এই গলার স্বর তো সে ভুলবে না কখনোই। রাজীবের চোখে চোখ রাখার তার আজ নেই। অতীতের ভুলের জন্য সে চরম অনুতপ্ত। আর তাই তো নিজের কোলে থাকা 5 বছরের বাচ্চাটিকে আরও শক্ত করে আঁকড়ে ধরে। এরই মধ্যে থানার অন্য একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এসে বলে ওঠেন, দেখুন না স্যার, এই মহিলা কিভাবে থানায় এসে হট্টগোল করছে। কি হয়েছে ওনার? ওনার স্বামী কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তারপর ওনার শ্বশুর বাড়ির লোক ওনার উপর নাকি ভীষণ অত্যাচার করেন। আমরা এই নিয়ে তদন্ত করেছি, কিন্তু এমন কোনো তথ্য পাইনি। বরং ওনার পাড়া প্রতিবেশী আশেপাশের সবাই বলে ওনার শ্বশুর বাড়ির লোক ভীষণ ভালো। অতঃপর তিনি রাজীবের কানে কানে বলেন, আর এই মেয়ের তো মানসিক সমস্যা আছে বোধহয়। রোজ রোজ থানায় এসে এই নিয়ে ঝামেলা করে। এর মধ্যে মারিয়া বলে ওঠে, আমার কথাটা বিশ্বাস করুন। বলেই সে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যেতে নেয়। এমন সময় রাজীব মারিয়াকে আগলে নেয়। মারিয়া নিজের ছেলেকে সামলাতে পারছিল না, তাই রাজীব মারিয়ার কোল থেকে তার ছেলেকে নিয়ে বলে, ঠিক আছ তুমি? মারিয়া মাথা নাড়ায়। অতঃপর নিজের ছেলের দিকে তাকায়, যে হতাশ চোখে তার দিকে তাকিয়েছিল। রাজীব মারিয়ার ছেলের গাল টিপে দিয়ে বলে, কি নাম ওর? মাশরাফি। বাহ, খুব সুন্দর নাম। মারিয়া হঠাৎ করে কান্না করে দেয়। আকুতির সহিত বলে, আমার ছেলেটাকে বাঁচান রাজীব ভাই, ওরা ওকে শেষ করে দেবে। আমার নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু আমার ছেলের কোনো ক্ষতি আমি মানতে পারব না। আমার ছেলেকে বাঁচান প্লিজ। মারিয়া, কাম ডাউন। কি হয়েছে আমায় খুলে বলো। মারিয়া নিজের জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে বলতে শুরু করে, আপনার সাথে করা অন্যায়ের ফলে আমি জেলে গেছিলাম। কয়েক মাস জেলে থাকার পর মুক্তি পাই। এরপর আমার বাড়ির লোক আমাকে গ্রামে নিয়ে যায়। সেখানেই একজনের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। প্রথম দিকে সবকিছু ভালো যাচ্ছিল, আমার স্বামীও অনেক ভালো ছিল। কিন্তু আপনার সাথে করা কর্মফল তো আমাকে পেতেই হতো, আর তাই আমার স্বামী, উনি আমাকে ছেড়ে চলে গেলেন। স্বামীর মৃত্যুর পরই আমি জানতে পারি আমি মা হতে চলেছি। কিন্তু আমার শ্বশুর বাড়ির লোক মনে করে এটা অবৈধ সন্তান, আর তাই ওরা আমার উপর মানসিক ও শারীরিক নিপীড়ন শুরু করে। আমার শ্বশুরের ব্যবসা সূত্রে ঢাকায় চলে আসার পর এই মাত্রা আরও বৃদ্ধি পায়। আমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি কেড়ে নেয়ার জন্য আমার 2 ভাসুর আর আমার সন্তানকে মেরে ফেলারও চেষ্টা করেছে বহুবার। বলেই মারিয়া কান্নায় ভেঙে পড়ে। To be continue. রাজীব মারিয়া জুটি কি চান? অশ্রুজলে বোনা বিয়ে। সিজন 3। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব 47। আরুষি ও আরহাম জায়েদকে নিয়ে বসে আছে নিজেদের ঘরে। এতদিন পর একত্রিত হয়ে এতদিনের সব আক্ষেপ মেটাতে দুজনেই বদ্ধপরিকর। জায়েদ আরহামের কোলে উঠে বসে আছে। আরহাম তার গরম গালে চুমু দিয়ে বলে, তো আমার ঝটপটে ছেলেটাকে আজ এত সুইট সুইট কেন লাগছে? জায়েদ গাল ফুলিয়ে বলে, পাপা, আমি নিজের ফ্রেন্ডদের খুব মিস করছি। আরুষি হেসে বলে, ফ্রেন্ডদের মিস করছ নাকি তাদের নাক ফাটানো? আরহাম অবাক হয়ে বলে, তাই নাকি? আমার ছেলেটা এত বিচ্ছু। জায়েদ বলে ওঠে, মাম্মা তুমি এসব কি বলছ? আমি তো গুড বয়। শুধু একবার একটা ছেলে বলেছিল যে আমার পাপা নেই, এজন্য আমি ওকে মেরেছিলাম। কিন্তু আমার পাপা তো আছে, এই যে আমার পাপা। কথাটা শুনে আরহাম ও আরুষি একে অপরের দিকে তাকায়। আরুষির কিছুটা অপরাধ বোধ হয়। আরহাম জায়েদকে নিজের বুকে আগলে নিয়ে বলে, আমাকে তুমি অনেক মিস করেছ তাই না বাচ্চা? খুব মিস করেছি তোমায় পাপা। কোনো ব্যাপার না, এই তো আমি তোমার পাশেই আছি। আর কখনো তোমায় ছেড়ে কোথাও যাব না, প্রমিস করলাম। কিছু সময় পর জায়েদ ঘুমিয়ে যায়। আরুষি করুণ চোখে চেয়েছিল আরহামের দিকে। আরহাম এসে আরুষির কাঁধে হাত রেখে বলে, অতীতকে তো আমরা বদলাতে পারব না, কিন্তু আমরা চাইলেই বর্তমান সময়টা সুন্দরভাবে কাটাতে পারি। কি বলো? আরুষি বলে, আমি এত বোকামো ও হাটকারিতা কিভাবে করলাম আরহাম?
আমার জন্য তুমি নিজের ছেলের শৈশবটা দেখলে না। পিতৃত্বের অধিকার থেকে বঞ্চিত হলে। এই আক্ষেপ নিশ্চয়ই তোমার আজীবন থেকে যাবে। তোমার তো নিজের ছেলেকে হাঁটতে শেখানোর কথা ছিল, ওর সাথে সুন্দর মুহূর্ত কাটানো, ওর আধো আধো গলাত পাপা ডাকা শোনা, এসব কিছু থেকে আমি তোমায় বঞ্চিত করেছি। এর জন্য যে ভীষণ গিল্টি ফিল হচ্ছে। ধুর পাগলি, কে বলেছে আমার আর কখনো এই সুযোগ আসবে না? তুমি চাইলে আমার এই আক্ষেপ মেটাতে পারো। কিভাবে? আমাকে আরেকটা বেবির বাচ্চা হওয়ার সৌভাগ্য দেয়ার মাধ্যমে। আরুষির মুখ লজ্জায় লাল হয়ে যায়। আরহাম আরুষিকে নিজের কাছে টেনে নিয়ে বলে, এক বাচ্চার মা হয়েও এত লজ্জা আমার বুটার। এতদিন পর যে আবার কখনো তোমার এই স্পর্শ, তোমার ভালোবাসা ফিরে পাব তা আমার কল্পনাতীত ছিল। কিন্তু আমি জানতাম আমার আরুষি আবার আমার কাছে ফিরবেই। আমি তো নিশ্চিত ছিলাম এই ব্যাপারে। আর আমার চাওয়াই পূরণ হয়েছে। আজ সব ভুল বোঝাবুঝি, সব দূরত্ব মিটিয়ে আমরা আবার এক হয়েছি। আর কেউ চাইলেও আমাদের মাঝে কোনো দূরত্ব তৈরি করতে পারবে না। আগেরবার হয়তো আমি তোমার সঙ্গ দিতে পারিনি, তবে এবার আর সেই ভুলের পুনরাবৃত্তি করব না। এবার সকল মুহূর্তে আমি তোমার পাশে থাকব। বলেই আরহাম আরুষিকে কাছে টেনে তার কপালে চুমু খায়। অতঃপর তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। দীর্ঘ 5 বছর পর তারা দুজন আজ এত কাছাকাছি। ধীরে ধীরে তাদের মধ্যকার দূরত্ব ঘুচে যায়। আরহামের স্পর্শগুলো আরও গভীর হয়। একে অপরের শরীর ও মনের সাথে মিশে যায় তারা। রাজীব মারিয়া ও তার ছেলে মাশরাফিকে নিয়ে নিজের বাসায় আসে। রাজীব মারিয়াকে বলে, আপাতত এখানে থাকো আর একদম ভয় পেও না। তোমার বা তোমার বাচ্চার কিছু হবে না। তোমার মা বাবার নাম্বার দাও, আমি ওনাদের সাথে যোগাযোগ করি। মারিয়া বলে ওঠে, নাহ, তার কোনো প্রয়োজন নেই। আমি আর ওনাদের ঘাড়ে বোঝা হতে চাই না। আপনি যে আমার শ্বশুর বাড়ির ওই ভয়াবহ পরিবেশ থেকে আমাকে আর আমার বাচ্চাকে বের করে এনেছেন, এটাই আমার জন্য অনেক। আমি আপনাদের কারো জীবনে আরও কোনো ঝামেলা তৈরি করতে চাই না। আপনি শুধু আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। আমি নিজের ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাব। কথা দিচ্ছি আপনাকে। আমি তো এখন শুধু নিজের ছেলের মুখের দিকে তাকিয়েই বেঁচে আছি, না হলে তো। কথা বলতে বলতেই কান্না করে দেয় মারিয়া। রাজীব মারিয়ার উদ্দেশ্যে বলে, এতটা ভেঙে পড়ো না। আমি দেখছি কতটা কি করা যায় তোমার জন্য। এর মধ্যে হঠাৎ মারিয়ার ছেলে মাশরাফি বলে ওঠে, আম্মু, খিদে পেয়েছে। মারিয়া ভীষণ লজ্জা বোধ করে। ছেলেটাকে ভালোমতো খাওয়াতেও পারে না সে। রাজীব এগিয়ে এসে মাশরাফিকে কোলে তুলে নিয়ে বলে, বাসায় তো কিছু নেই, আপাতত চলো আমি তোমায় রেস্টুরেন্ট থেকে কিছু খাইয়ে নিয়ে আসি। আর মারিয়া, তোমার বিশ্রামের প্রয়োজন। দক্ষিণ দিকের ওই রুমটায় গিয়ে বিশ্রাম করো। আমি তোমার জন্য রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসব। মারিয়া আচমকা রাজীবের পায়ের কাছে বসে পড়ে কাঁদতে থাকে। রাজীব অবাক হয়ে বলে, আরে কি করছো? আপনি এত ভালো কেন রাজীব ভাই? আমি আপনার সাথে এত অন্যায় করেছিলাম, তবুও আপনি আমার জন্য এত কিছু করছেন। এসব কিছু যে আমার অপরাধবোধ আরও বাড়িয়ে দিচ্ছে। শান্ত হও, এভাবে কেঁদো না। ভুল মানুষ মাত্রই হয়। কিন্তু সেই ভুলের প্রায়শ্চিত্ত করে জীবনে এগিয়ে যাওয়াই আমাদের কর্তব্য। তুমি আর অতীত নিয়ে পড়ে থেকো না, অতীতে যা হবার হয়েছে। এবার নিজের ছেলেকে নিয়ে একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখো। বলেই রাজীব মাশরাফিকে নিয়ে বেরিয়ে যায়। মারিয়া রাজীবের যাওয়ার দিকে তাকিয়ে বলে, এখনো আমার সব পাপের প্রায়শ্চিত্ত হয়নি রাজীব ভাই। আরু, আমার বেস্ট ফ্রেন্ড, ওকে আমি ঠকিয়েছিলাম। ওর বিশ্বাস ভেঙে দিয়েছিলাম। আমি আবার ওর মুখোমুখি হতে চাই, ওর কাছে ক্ষমা চাইতে চাই। ও আমায় ক্ষমা না করলে যে আমি মরে গিয়েও শান্তি পাব না। নির্ঝর খানের দিন কাটছে নিজের রুমে একাকিত্ব অবস্থায়। শায়রা মাঝে মাঝে এসে শুধু তাকে খাবার দিয়ে যায়। আমান নিঝুম খান এ বাড়িতে থেকেও তার সাথে কোনো কথা বলে না। আমিনা মাঝে মাঝে এসে গল্প করে, তবে তা নির্ঝর খানের মনে শান্তি আনে না। নিজের কর্মফলে তিনি এতটাই জর্জরিত যে আপনজনের অভাব, একাকিত্ব এসব যেন তাকে ঘিরে ধরেছে। এক মুহূর্ত শান্তিতে নিঃশ্বাস নিতে পারেন না তিনি। নির্ঝর খান হতাশার শ্বাস ফেলে বলেন, সত্যি কি আমি এমন কোনো ভুল করেছিলাম যার কারণে আজ এত বড় শাস্তি পেতে হচ্ছে আমায়? এই প্রশ্নের উত্তর তিনি পান না। শুধু অনুভব করেন চারপাশের স্তব্ধ পরিবেশ। তার দীর্ঘদিনের সঙ্গী আফিফাও আজ তার পাশে নেই, তার জীবন যেন এক অদ্ভুত অভিশাপের চিহ্নমাত্র। রাজীব মাশরাফিকে রেস্টুরেন্ট থেকে খাইয়ে আনে। অতঃপর মারিয়ার কাছে গিয়ে তার দিকে একটি খাবারের প্যাকেট বাড়িয়ে দিয়ে বলে, এতে খাবার আছে, খেয়ে নাও। মারিয়া খাবারের প্যাকেটটি নেয়। এমন সময় রাজীবের ফোন বেজে ওঠে। বিপরীত দিক থেকে রাজীবের কাছে এমন কিছু খবর আসে যা তার মন খুশি করে দেয়।
রাজীব ফোন রেখে বলে, মারিয়া, তোমার কিছু প্রয়োজন হলে পাশের ফ্ল্যাটে শ্যামলী আপু আছে, ওনাকে জানিও, আমি ওনাকে বলে রাখব। আমায় এখন বের হতে হবে। আচ্ছা, তবে আমার একটা অনুরোধ রাখবেন। কি অনুরোধ? আরুর সাথে আমার শুধু একটিবার দেখা করাবেন। আমি ওর কাছে ক্ষমা চাইব। রাজীব দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, করাবো একসময়। ঈশান কবিরের সামনাসামনি টেবিলে বসে আছেন আদিতা। এমন সময় সেখানে চলে আসে ঈশান কবিরের রাজনৈতিক সহযোগী আব্দুল মান্না। তিনি আসতেই আদিতা বলে ওঠেন, ওরা আবার আমার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। কি ভেবেছে তা কি ওরা? আদিতার সাথে পাঙ্গা নিয়ে পার পেয়ে যাবে। এবার ওদের সপরিবারে খতম করে দেব। এদিকে আব্দুল মান্না একটা অবদ্ধ হাসি দেন। তার বুক পকেটে একটা পেন ড্রাইভ, যা তিনি সযত্নে রেখে দিয়েছেন। এই পেন ড্রাইভই হয়তো শীঘ্রই সমস্ত কিছুর মোড় ঘুরিয়ে দেবে। To be continue. অসরুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৪৮। আরুষি জায়েদকে ঘুম পাড়িয়ে সবেমাত্র খেতে বসেছে, এমন সময় তার ফোনে একটি আননোন নাম্বার থেকে কল এলো। আরুষি ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে একজন বলে উঠল, নিজের মা বাবার আসল খুনি পর্যন্ত পৌঁছাতে চান। কথাটা শুনেই আরুষি আঁতকে উঠল। হতবাক স্বরে বলল, কে আপনি? সেটা আপনার না জানলেও হবে। আপাতত আপনার ফোনে একটা ভিডিও পাঠিয়ে দিচ্ছি। এই ভিডিওটা কিছু সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যাবে। এছাড়াও কিছু ডকুমেন্টসও পাঠিয়ে দিচ্ছি। আশা করি এসব ঠিকভাবে কাজে লাগাবে। কথাটুকু বলে আরুষিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা রেখে দেন আব্দুল মান্না। অতঃপর হেসে বলেন, এই ঈশান কবির আর আদিতার জন্য এতদিন আমি রাজনৈতিক ক্যারিয়ারে কোনো উন্নতি করতে পারিনি। এবার এদের অপকর্ম সামনে এলে দল থেকে এরা বিতাড়িত হবে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে আমি হয়ে উঠব দলের সর্বসর্বা। আরুষি অপেক্ষা করতে থাকে। লোকটার বলা কথা এখনও তার কানে ভাসছে। আরুষি বিড়বিড় করে বলে ওঠে, লোকটা কি সত্যিই বলছিল নাকি এটা কোনো ট্রাপ? এর মাঝেই তার হোয়াটসঅ্যাপে হঠাৎ একটি মেসেজ আসে। আরুষি মেসেজটা সিন করেই অবাক হয়ে যায়। সেখানে প্রথম একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে এটা অনেক আগের একটি সিসিটিভি ফুটেজ, যা হয়তো এতদিন লুকিয়ে রাখা হয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বৃষ্টি রাস্তায় দাঁড়িয়ে, আর এমন সময় একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিল। বৃষ্টির ছবি দেখেছে আরুষি, তাই সহজেই চিনে ফেল। গাড়িতে স্পষ্ট দেখা যাচ্ছে একজন মহিলা বসে আছে। আরুষি ছবিটা জুম করতেই দেখতে পেল মহিলাটা আসলে আদিতাই। আরুষি অবাক হল না, কারণ সে জানত আসল সত্য এটাই। তবে সে অবাক হল এটা ভেবে যে এতদিন এই প্রমাণ কিভাবে লুকিয়ে রাখা হল। এরপর আরুষি পরবর্তী ভিডিও দেখল, যেখানে আদিতা বলছে, আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জাহিদ শেখের এবার ভোটে জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু সেটা হতে দেয়া যাবে না। ঈশানকে আবারও এমপি নির্বাচিত হতে হলে জাহিদ শেখকে আমাদের পদ থেকে সরাতে হবে। তখন তার একজন অনুগত কর্মচারী বলে ওঠে, কিন্তু সেটা কিভাবে? জাহিদ শেখের দলের মধ্যে তো আমাদেরও কিছু লোক লুকিয়ে আছে, তাদের বলো কোনোভাবে ঝামেলা তৈরি করতে। শুনলাম কাউন্সিলর নির্বাচন নিয়ে বেশ একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে। এই বিষয়টাকে কাজে লাগানোর চেষ্টা করো। এমন একটা পরিবেশ তৈরি করো যাতে সেই পরিস্থিতির সুযোগ নিয়ে আমাদের দলের লোক ঢুকে গিয়ে গোপনে ওই জাহিদ শেখকে শেষ করে দিতে পারে, আর কোনো সন্দেহ আমাদের উপর এসে না পড়ে। ভিডিওটা দেখার পরই আরুষি ক্রোধে ফেটে পড়ে। সে হাত মুষ্টিবদ্ধ করে বলে, আমাদের পাপা আর আম্মুর মৃত্যুর পেছনেও তাহলে এই মহিলার হাত আছে। ওনাকে আমি কিছুতেই ছাড়ব না। এর মধ্যে সেখানে কিছু ফাইল ও ছবি দেখে আরুষি, যেখানে দেখা যাচ্ছে আদিতার ঠিক করে রাখা লোকেরাই জাহিদ শেখের পার্টি অফিসে বোমা রেখে এসেছিল, যা বিস্ফোরিত হয়ে জাহিদ শেখারিসা খন্দকার সহ আরও অনেকের মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশদের ঘুষ খাইয়ে এটাকে বৈদ্যুতিক শর্ট সার্কিট ও ট্রান্সফরমার বিস্ফোরণের মিথ্যা তথ্য দিয়ে কেইসের মোড় ঘোরানো হয়। সবকিছু দেখে আরুষির চোখ দিয়ে জল পড়তে থাকে। এমন সময় আরহাম এসে বলে, আরুষি, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছ কেন? আরুষি এই সমস্ত কিছু আরহামকেও দেখায়। আরহামও হতবাক হয়ে যায়। হতাশ স্বরে বলে, এসবের মানে কি? এ তো নিখুঁত পরিকল্পনা। এই মহিলা এভাবে সবকিছু শেষ করে দিল। আরুষি বলে, মানুষের পরিকল্পনা যতটাই ভয়ানক হোক তাতে কিছু না কিছু খুঁত থাকেই। আল্লাহর পরিকল্পনাই আসল। আল্লাহ চেয়েছেন বলেই আজ সব সত্য সবার সামনে এসেছে। আর কেউ আমার আম্মু পাপাকে খুনি বলতে পারবে না। গোটা দেশের মানুষ আজ সত্যটা জানবে। আর ওই আদিতা নামক পাপিষ্ঠা মহিলা নিজের অপকর্মের শাস্তি পাবে। আদিতার সব অপকর্মের ভিডিও রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
চারিদিকে শোরগোল পড়ে যায়। আদিতা যে সিলেটে নিজের বাসায় ছিল এসব দেখে হতবুদ্ধি হয়ে যায়। তার স্বামী ঈশান কবির বলেন, এখন তুমি কি করবে আদিতা? আমাকে কিছু একটা করতে হবে। আমি হারতে পারি না। তুমি একটা কাজ করো, গোপনে আমাকে সিলেটের সীমান্ত পেরিয়ে পালিয়ে যাবার ব্যবস্থা করে দাও। আমাকে ভারতে গিয়ে আত্মগোপনে থাকতে হবে। আচ্ছা, আমি দেখছি। বলেই ঈশান কবির কারও একটা সাথে কথা বলে আদিতাকে বলে, বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাও। আমার লোক একটু দূরেই আছে। ওরা তোমায় শেফট এক্সিটের ব্যবস্থা করে দেবে। আদিতা হাফ ছেড়ে বাঁচে। অতঃপর দ্রুত পেছনের দরজা দিয়ে বের হবার চেষ্টা করে। কিন্তু দরজা খোলামাত্রই অবাক হয়ে যায়। কারণ পুলিশ যেন সাক্ষাৎ যমদূত হয়ে দাঁড়িয়েছিল তার সামনে। আদিতাকে দেখামাত্রই একজন পুলিশ অফিসার বাঁকা হেসে বলেন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। কি ভেবেছিলেন এত জঘন্য জঘন্য অপরাধ করে এত সহজে পালিয়ে যাবেন? তা হবার নয় মিসেস কবির। ইউ আর আন্ডার এরেস্ট। আদিতার কাছে আজ আর পালানোর পথ ছিল না। তার সব অপকর্ম আজ সবার সামনে। পুলিশ তার হাতে হাতকড়া পরিয়ে দেয়। অবশেষে আদিতাকে টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয়। অপরাধীকে যেত্র অপরাধের শাস্তি একদিন না একদিন পেতেই হয় তা আজ আবার প্রমাণিত হল। অন্য আর বাকি সবার মতো নির্ঝর খানও সমস্ত সত্যটা জানলেন। তার বুকে এতদিন যে চাপা কষ্ট ছিল তা যেন আজ আরও বেশি প্রকট হল। অপরাধবোধ তাকে কুরে কুরে খাচ্ছিল। বিনা দোষে তিনি এতদিন আরহামের জীবনটা এলোমেলো করে রেখেছিলেন। তার মস্তিষ্ক আর এই চাপ নিতে পারল না। বুকে হাত দিয়ে ফ্লোরে বসে পড়লেন তিনি। নিজের অপকর্মের জন্য এই মানসিক যন্ত্রণা তাকে কুরে কুরে খাচ্ছিল। কিছু সময়ের মধ্যে তিনি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। জীবনের শেষ মুহূর্তগুলো গুনতে থাকেন। অথচ নিয়তির নির্মম পরিহাসে জীবনের শেষ মুহূর্তেই তার স্ত্রী, সন্তান, নাতিনাতনি কেউ তার পাশে নেই। সবই যেন তার কর্মফল। সারা জীবন যে ইগো তিনি বয়ে বেরিয়েছেন সেই ইগোই যেন তাকে আজ শেষ সময়ে তার আপনজনের থেকে বিচ্ছিন্ন করে দিল। ধীরে ধীরে নির্ঝর খানের শ্বাস কমে এল। জীবনের সুন্দর স্মৃতি বলতে মায়ের সাথে সুন্দর শৈশব, আফিফার সাথে কাটানো মুহূর্তগুলো, নিজের 2 ছেলের জন্ম, নাতনি আমিনার সঙ্গ এসবই বারবার ভেসে উঠছিল সামনে। তারপর এক নিমেষে চারিপাশটা থেমে গেল, অন্ধকারে নিমজ্জিত হল। ঘোর একাকিত্ব নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন নির্ঝর খান। আরহামের ছোট্ট ফ্ল্যাটে তখন চলছিল উৎসবের আমেজ। আমান, শায়রা, আমিনা, রাজীব সবাই আজ এসেছিল এখানে। রাজীব বলে, এতদিনে তাহলে সব সত্য সামনে এলো। যদিও আমাদের তদন্তের জন্য নয়, তবে যেভাবেই হোক সব সত্য সামনে এসেছে, আসল অপরাধী শাস্তি পেয়েছে, এতেই আমি খুশি। শায়রা ও আমান হেসে একে অপরের দিকে তাকায়। আমান বলে, একই দিনে দুটি খুশির খবর পেলাম আমরা। আফিফা খান জিজ্ঞেস করেন, 2টি খুশির খবর মানে? শায়রা হাস্যোজ্জ্বলভাবে বলে, আমাদের মায়ের খুনি আজ তার অপরাধের শাস্তি পেয়েছ। অন্যদিকে আমার ও আমানের সংসারে নতুন অতিথি আসতে চলেছে। বলেই সে নিজের পেটে হাত বুলায়। আফিফা খান খুশিতে আত্মহারা হয়ে বলেন, আমি জানতাম, আল্লাহ আবার আমার পরিবারকে সুখে মুড়িয়ে দেবেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন চলো সবাই মিলে আবার আমাদের বাড়িতে ফিরে যাই। সেখানে গিয়ে আনন্দ করি। আরহাম ও আরুষি কিছুটা ইতস্তত বোধ করে। আফিফা খান তাদের দিকে তাকিয়ে বলেন, নির্ঝর হয়তো এবার নিজের ভুল বুঝতে পারবে। আমি তোমাদের ওকে ক্ষমা করতে বলবো না, তবে আমরা তো একই পরিবার। তাই কতদিন আর আলাদা থাকব? তোমাদের দাদির কথাও ভাবো। আরুষি বলে, বেশ চলুন, আজ জাইদেরও ওর বাড়িতে গৃহপ্রবেশ ঘটবে। আমিও পুরাতন কোনো রাগ, ক্ষোভ জমিয়ে রাখতে চাই না। এরপর সবাই মিলে রওনা হয়। To be continue. অশ্রুজলে বোনা বিয়ে, সিজন 3। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব 49। আরুষিরা সবাই মিলে আজ পা রাখল খান ভিলায়। জাইদ প্রথমবার প্রবেশ করল নিজের বাড়িতে। চারিদিকে তাকিয়ে অবাক হয়ে আরুষি ও আরহামকে জিজ্ঞেস করল, মাম্মা, পাপা, এটাই কি আমাদের বাড়ি? আরহাম মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ সোনা, এটাই আমাদের বাড়ি। আরুষি ও আরহামের হাত ধরে জাইদ এগিয়ে চলে। আফিফা খান বাড়িতে প্রবেশ করে বলেন, বাড়িটা এত নিস্তব্ধ লাগছে কেন? শায়রা বলে ওঠে, আমি দেখে আসছি মামা, নানি ওরা কোথায়? আমান বলে, চলো, আমিও যাচ্ছি তোমার সাথে। জাইদ বলে ওঠে, মাম্মা, গ্রো অ্যান্ডমার সাথে তো দেখা করলাম, কিন্তু আমার গ্রো অ্যান্ডপা কোথায়? সে কি আমার সাথে দেখা করবে না? আরুষি দীর্ঘশ্বাস ফেলে বলে, করবে, অবশ্যই দেখা করবে। এমন সময় হঠাৎ করে শায়রা ছুটে এসে বলে, মামা, মামা তার রুমে অজ্ঞান হয়ে পড়ে আছে।
কোনো সাড়া শব্দ করছে না। কথাটা শুনে সবাই ভীষণ ভয় পেয়ে যায়, বিশেষ করে আফিফা খান। হাজার হোক, নির্ঝর তার স্বামী। সবাই ছুটে যায় নির্ঝর খানের রুমের দিকে। দ্রুতই অ্যাম্বুলেন্স করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেন নির্ঝর খানের ভীষণ মেজর একটা হার্ট অ্যাটাক হয়েছে এবং বাঁচার সম্ভাবনা ক্ষীণ। সবাই হতবাক হয়ে যায়। আফিফা খান থো মেরে বসে থাকেন। আরুষি আল্লাহর কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, এতদিন অনেক কিছু সহ্য করতে হয়েছে, আমাদের পরিবারকে এবার অন্তত সবকিছু ঠিক করে দাও। কিছুদিন পর নির্ঝর খান সুস্থ হয়ে উঠেছেন। যদিও তার বাঁচার আশা ছিল না খুব বেশি, তবে এজন্য তাকে কড়া মূল্য চুকাতে হয়েছে। তার 2 পা একদম প্যারালাইজড হয়ে গেছে। আর কোনোদিন হয়তো তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন না। এসব ভেবেই তিনি দীর্ঘশ্বাস ফেলেন। আজ আরুষি জাইদকে নিয়ে প্রথমবারের মতো নির্ঝর খানের সাথে দেখা করতে এসেছে। সে মনে অনেক সংশয় নিয়ে কেবিনের সামনে এসে সরু অথচ বিনয়ী স্বরে বলে, আঙ্কেল আসব। নির্ঝর খান অনেক কষ্টে ঘাড় ঘুরিয়ে আরুষির দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ মা এসো। তার কণ্ঠে আর পূর্বের রাগ, জেদ কিছুই নেই। বরং স্নেহের আভাস পেল আরুষি কিছুটা স্বস্তি বোধ করে জাইদকে সাথে নিয়ে কেবিনে প্রবেশ করে বলল, আপনি এখন ঠিক আছেন তো? নির্ঝর খান দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোমার সাথে, নিজের ছেলের সাথে আর সর্বোপরি তোমাদের মাসুম ছেলেটার সাথে এতদিন আমি যে অন্যায় করেছি তারপর ঠিক থাকি কিভাবে বলো? তোমার কাছে ক্ষমা চাওয়ারও মুখ নেই আমার। শুধুমাত্র আমার অবিবেচকের মতো কাজের জন্য তোমার জীবনের এতগুলো বছর কষ্টে কেটেছে। জানি তুমি আমায় কখনো মাফ করবে না, তবুও এই ক্ষমাটা গ্রহণ করো। বলেই তিনি হাত জোর করেন। আরুষি বলে ওঠে, ছি ছি আঙ্কেল, এসব কি করছেন আপনি? যা হয়েছে তা ভাগ্যের লিখন ছিল। এসব ভেবে কষ্ট পাবেন না। আজ আমি আমার কর্মফল পেয়েছি। শারীরিকভাবে যতটা না দুর্বল, মানসিকভাবে তার থেকে কয়েক গুণ বেশি ভেঙে পড়েছি আমি আজ। হয়তো এটাই আল্লাহর বিচার। চিন্তা করবেন না, আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। আপনার নাতিকে নিয়ে অনেক মজা করবেন। আমার নাতি? কোথায় ও? এমন সময় আরুষির পেছন থেকে জাইদ বেরিয়ে এসে বলে, সারপ্রাইজ গ্রো অ্যান্ড পা। আমি জাইদ, তোমার ওয়ান অ্যান্ড অনলি গ্রো হ্যান্ডসন। নির্ঝর খান খুশি হয়ে বলেন, বাহ, আমার গ্রো অ্যান্ডসনকে তো খুব খুশি লাগছে। খুশি হবই তো। এই প্রথম আমার গ্রো অ্যান্ডপার সাথে দেখা করলাম যে। এরপর দুজনেই খুনসুটিতে মেতে ওঠে। একসময় নির্ঝর খান আরুষিকে বলেন, তুমি নিজের পাপাকে খুব ভালোবাসতে তাই না আরুষি? এজন্য নিজের ছেলের নামের মাঝে তাকে বাঁচিয়ে রেখেছ। আরুষি হালকা হেসে বলে, ঠিক বলেছেন আপনি। যখনই আমি জাইদকে দেখি আমার নিজের পাপার কথা মনে পড়ে। ও আমার পাশে থাকলে আমার মনে হয় আমার পাপা আমার পাশেই আছে। 3 মাস পর খান বাড়িতে চারিদিকে এখন শান্তি, সুখ ও সুন্দর মুহূর্তের বন্যা চলছে। সবার মুখে হাসি আর আনন্দ। শায়রার এখন প্রেগন্যান্সির সময় চলছে। এই বিষয়টা আমিনার কাছে ভীষণ আনন্দের। তার ছোট্ট ভাই বা বোন আসতে চলেছে। যদিও আমিনার ইচ্ছা তার একটা ছোট বোন হোক, যাতে সে ইচ্ছামতো নিজের বোনকে সাজাতে পারে। এদিকে আরুষি ও আরহামের জীবনও সুন্দর ছন্দে এগিয়ে চলছে। এত আনন্দের মাঝে সবাই সিদ্ধান্ত নিল ফ্যামিলির সবাই মিলে পিকনিক উদযাপন করতে সিলেটে যাবে। সিলেট যেই শহরের সাথে তাদের পূর্বপুরুষের চিহ্ন মিশে আছে, সেই শহরকেই তারা বেছে নিল। আরহাম, আরুষি, জাইদ, শায়রা, আমান, আমিনা, আফিফা খান ও নির্ঝর খান যাবেন এই পিকনিকে। যদিও নির্ঝর খান এখন হুইল চেয়ারেই চলাফেরা করেন, তাই তিনি যেতে চাইছিলেন না। বাকিদের জোরাজুরিতে যেতে হল। নিঝুম খান আজকাল শয্যাশায়ী হয়ে পড়েছেন, তাই তাকে বাড়িতেই থাকতে হবে। তার দেখাশোনার জন্য অবশ্য আয়া রাখা হয়েছে। রাজীবকেও তাদের এই ফ্যামিলি পিকনিকে যোগ দিতে বলা হয়েছে এবং সেও সানন্দে এই আমন্ত্রণ গ্রহণ করেছে। সবাই মিলে বাড়ির বাইরে বাঁশ নিয়ে অপেক্ষা করছে। এর মধ্যে আমিনা ও জাইদের মধ্যে খুনসুটিও চলছে। দুজনের মধ্যে এই কয়দিনে বেশ ভাব হয়ে গেছে। এমন সময় সেখানে চলে এলো রাজীব। রাজীবকে দেখেই আরুষি বলে উঠল, এসেছ রাজীব ভাই? হুম, এসেছি, তবে একা আসিনি। আমার সাথে কে এসেছে দেখবে না? বলেই সে পেছনে তাকিয়ে বলল, এসো। মারিয়া মাশরাফিকে কোলে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে এলো। মারিয়াকে দেখেই আরুষি হতবাক হয়ে তাকিয়ে রইল। দীর্ঘ 6 বছর পর আজ সে একসময়কার প্রিয় বান্ধবীর মুখোমুখি হল। সেদিনের মারিয়ার সাথে আজকের মারিয়ার কতই না পার্থক্য। সুন্দর চেহারা মলিন হয়ে গেছে যেন। মারিয়া এগিয়ে এসে আরুষিকে বলল, কেমন আছিস আরু? আরুষি হালকা হেসে বলে, ভালো আছি মারিয়া, তুই? আমিও। অতঃপর নীরবতা। মারিয়া বলল,
তুই আজও আমায় ক্ষমা করতে পারিসনি, তাই না? আমি জানি আমি যা করেছি সব কত বড় অন্যায় ছিল। আমার কারণে একসময় তোকে, রাজীব ভাইকে, সবাইকে কত কষ্ট পেতে হয়েছে। বিশেষ করে তুই আমার কত কাছের বান্ধবী ছিলি, অথচ আমি যা করেছি তাতে আমাদের এই সুন্দর সম্পর্কে বড় ফাটল তৈরি হয়েছে। বন্ধুত্বে চরম বিশ্বাসঘাতকতা করেছি আমি। পারলে আমায় মাফ। আরুষি মারিয়ার কাঁধে হাত রেখে বলে, রাজীব ভাইয়ের থেকে সবটা শুনেছি আমি। তোর সাথে যা হয়েছে তা অত্যন্ত অন্যায়, তবে আজ আমি এই সুন্দর মুহূর্তে অতীতের কথা মনে করতে চাই না। আমি রাজীব ভাইকে বলেছিলাম তোকে এখানে নিয়ে আসতে। শুনলাম তুই নিজের ছেলেকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে চাইছিস, এজন্য অনেক পরিশ্রমও করছিস। নিজে স্বাবলম্বী হয়ে ছেলেকে নিয়ে আলাদা বাড়িতে উঠেছিস। শুনে ভালো লাগল। মারিয়া আরুষিকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ আরু, আমাকে আরেকটা সুযোগ দেয়ার জন্য। আগেরবার হয়তো আমি বন্ধুত্বের মর্যাদা রাখতে পারিনি, কিন্তু তোকে কথা দিচ্ছি এবার জীবন দিয়ে হলেও রাখব। এর মধ্যে আরহাম সবাইকে বাসে উঠতে তাড়া দেয়। সবাই বাসে উঠে পড়ে। জাইদ একদম জানালে পাশে একটি সিটে বসেছিল। মারিয়া রাজীবের সাথে পাশাপাশি সিটে বসে। মাশরাফি আর কোনো সিট না পেয়ে জাইদের সিটের কাছে গিয়ে বলে, আমাকে জানালার পাশের সিটে বসতে দিবে? আমার আসলে ওই সিটটা ভালো লাগে। জাইদ কঠিন স্বরে বলে, জানালার পাশের সিট আমার পছন্দের। আর আমি কারো জন্য নিজের পছন্দ স্যাক্রিফাইস করি না। আরুষি বলে ওঠে, আহ জাইদ, এভাবে বলছো কেন? ও যখন বসতে চাইছে বসতে দাও। মারিয়া বলে, থাক, তার কোনো দরকার নেই। মাশরাফি, এসো, তুমি আমার কোলে এসে বসো। এমন সময় আমিনা এগিয়ে এসে বলে, তুমি চাইলে আমার পাশে বসতে পারো। আমি জানালার পাশের সিটেই আছি। মাশরাফি খুশি হয়ে আমিনার পাশে গিয়ে বসে। জাইদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকে। একটু পর বাসটা চলতে শুরু করে। দীর্ঘ কয়েক ঘণ্টা জার্নির পর বাসটা সিলেটের কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু হঠাৎ ঝড়ো আবহাওয়ার কারণে চারিদিকে অন্ধকার নেমে আসে। এর মধ্যে হঠাৎ বাস ড্রাইভারের অসাবধানে কারণে বাসটা সিলেটের পাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় ভুলবশত একটি খাদের কিনারায় এসে দাঁড়ায় এবং বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটা একদম খাদের পাশে আটকে যায়। বাসে উপস্থিত সবার জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ে। To be continue. সন্ধ্যার মধ্যে 500 লাইক পূর্ণ হল। বোনাস পর্ব দিব ইনশাল্লাহ। সবাই বেশি বেশি রিয়াক্ট দিন। অসরুজলে বোনা বিয়ে সিজন 3। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব 50। আরুষি সহ বাসে উপস্থিত সবাই হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবার চোখে ভয় টের পাওয়া যাচ্ছে। বাসের সামনের দিকের অর্ধেক অংশ খাদে ঝুলে আছে এবং বাকি অর্ধেক অংশ কোনোরকমে মাটির সাথে আটকে আছে। ভেতরে থাকা সবার মধ্যে আতঙ্ক ও ভয় টের পাওয়া যাচ্ছে। আরুষি আরহামকে বলে, আরহাম, বাচ্চাদের সামলাও। আফিফা খান, নির্ঝর খান দুজন পাশাপাশি শেষের দিকে বসেছিল। তারা একে অপরের হাত ধরে আছে শক্ত করে। এদিকে আমান সায়রাকে শক্ত করে ধরে আছে। এমন একটা মুহূর্তে তাদের অনাগত সন্তানের জন্য ভীষণ চিন্তা হচ্ছে। সায়রা আমানকে বলে, আমান, আজ কি সব শেষ হয়ে যাবে? কিছু হবে না সায়রা, তুমি চিন্তা করো না। সায়রার আমিনার কথা মনে পড়তেই সে বলে, আমাদের মেয়ে আমিনা, ও কোথায়? আরহাম ও রাজীব মিলে ততক্ষণে জাইদ, মাশরাফি, আমিনা সবাইকে সামলে নিয়েছে। জাইদ ও আমিনা ভীষণ ঘাবড়ে গেছিল। মাশরাফি অবশ্য স্থির হয়ে আছে। রাজীব তাদের সবার উদ্দেশ্যে বলে, ভয় পেও না বাচ্চারা, সবকিছু ঠিক হয়ে যাবে। এর মধ্যে বাসের ড্রাইভার বলে ওঠেন, যা করার তাড়াতাড়ি করতে হবে। বাসের সামনের অংশ হাওয়ায় ঝুলছে, যে কোনো সময় দমকা হাওয়ায় পড়ে যেতে পারে। দ্রুত বাস থেকে নামতে হবে যদি বাঁচতে চান। আরুষি, যে একদম সামনের দিকে বসেছিল, সে বলে ওঠে, কিন্তু বাসের গেট তো হাওয়ায় ভাসছে, আমরা সবাই বাস থেকে বের হব কিভাবে? মারিয়াও বলে, হ্যাঁ, তাই তো আমাদের অন্য কোনো উপায়ে বাস থেকে বের হতে হবে। আরহাম ও রাজীব তখন পিছনের দিকে তাকিয়ে বলে, বাসের পেছনের কাজ ভেঙে আমাদের সবাইকে এখান থেকে বের হতে হবে। সবাই পেছনের দিকে চলে এসো যাতে ভর এদিকে বেশি হয় এবং বাস সহজে পড়ে না যায় খাদে। ভয়ে ভয়ে সবাই পিছনের দিকে যেতে থাকে। রাজীব ও আরহাম দুজনে মিলে একটা শক্ত কাঠ তুলে নিয়ে বাসের পেছনের দিকের কাজ ভেঙে ফেলে। অতঃপর আরহাম আমানকে উদ্দেশ্য করে বলে, আমান, তুই সায়রাকে নিয়ে তাড়াতাড়ি নিচে নেমে যা। আমান বলে ওঠে, না ভাইয়া, তোদের এই অবস্থায় রেখে আমি যেতে পারব না। বোঝার চেষ্টা কর ভাই, পরিস্থিতি কতটা নাজুক। সায়রা এখন প্রেগন্যান্ট, বেশিক্ষণ এই অবস্থায় থাকলে ওর উপর খারাপ প্রভাব পড়বে। তুই ওকে নিয়ে বাইরে যা জলদি। সায়রা বলে ওঠে, আমি না, আমার মেয়েকে না নিয়ে আমি যাব না। আরুষি বলে,
তুমি আমানের সাথে যাও, আমরা এরপর ছোট বাচ্চাদের পাঠানোর ব্যবস্থা করছি। এর মধ্যে বাঁশ দুলে ওঠায় সবাই ভয় পেয়ে যায়। আরহাম বলে, জলদি যা তোরা। আমান সায়রাকে নিয়ে কোনোরকমে বের হবার চেষ্টা করে। এর মধ্যে সায়রা পেটে হাত দিয়ে আহ করে ওঠায় আফিফা খান বলে ওঠেন, সাবধানে। আমান ও সায়রা সাবধানে বাস থেকে নামে। এরপর আরহাম ও রাজীব মিলে ধরাধরি করে নির্ঝর খানকে বের করতে চান। নির্ঝর খান বলেন, আমার চিন্তা না করে বাচ্চাদের বের কর। তখন আফিফা খান আমিনাকে কোলে তুলে নেন। আরহাম বলে, মম তুমি আমিনাকে নিয়ে সাবধানে বাইরে যাও। আফিফা খান বলেন, কিন্তু তোদের সবাইকে এভাবে ফেলে। মম বেশি সময় নেই, যাও প্লিজ। আফিফা খান আর সময় নষ্ট না করে আমিনাকে নিয়ে নিচে নামে। এরপর বাস ড্রাইভার দ্রুত বাস থেকে নামতে চাইলে আরহাম জাইদকে তার কোলে তুলে দিয়ে বলে, আপনি আমার ছেলেকে নিয়ে বের হন। কিন্তু জাইদ বলে ওঠে, না মাম্মা পাপা, আমি তোমাদের ছেড়ে যাব না। আরুষি জাইদের মাথায় হাত বুলিয়ে বলে, তুমি না আমার গুড বয়। গুড বয়দের সবার কথা শুনতে হয়। তুমি এই আঙ্কেলের সাথে যাও। জাইদ কাঁদতে থাকে, যার ফলে বাসচালক মাশরাফিকে কোলে তুলে নিয়ে বলে, আমি এই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি, আপনারা কেউ ওই বাচ্চাকে নিয়ে আসুন। বলেই তিনি ভাঙা অংশ দিয়ে বাস থেকে লাফিয়ে পড়েন। রাজীব ও আরহাম এরপর নির্ঝর খানকে ধরাধরি করে বাস থেকে নামিয়ে দেয়। বিপরীত দিক থেকে আমান ও বাস চালক তাদের সাহায্য করে। বাসে তখন অবশিষ্ট ছিল আরহাম, আরুষি, রাজীব, মারিয়া ও জাইদ। এদিকে বাসের ওজন কমে যাওয়ায় বাস কিছুটা সামনের দিকে হেলে যায়, যার ফলে সবাই আতকে ওঠে। আরহাম বলে ওঠে, আরুষি আর সময় নেই, তুমি জলদি জাইদকে নিয়ে বের হও। আরুষি বলে, কি বলছো কি তুমি? তোমাদের সবাইকে এভাবে বিপদের মুখে রেখে আমি যেতে পারব না। রাজীব বলে ওঠে, আরহাম ঠিক বলছে আরু। এই মুহূর্তে তর্ক করো না, নিজের ছেলের কথা ভাবো। আরুষি বুকে পাথর চাপা দিয়ে আরহামকে জড়িয়ে ধরে। আরহাম বলে, আমার কিছু হয়ে গেলে জাইদকে তুমি একা সামলে নিও। এই কথা যেন আরুষিকে আরও ভেঙে দেয়। আরুষি জাইদকে নিয়ে বের হতে যাবে, এমন সময় হঠাৎ করে পা ফসকে পড়ে গিয়ে আরুষি ও জাইদ দুজনেই তীব্র আঘাত পায়। আরহাম বলে ওঠে, আরু। মারিয়া ও রাজীব এসে আরুষিকে আগলে নেয়। আরহাম বলে, আরু তুমি ঠিক আছ তো? এদিকে বাস আরও সামনের দিকে এগোতে থাকে। জাইদও পড়ে গিয়ে অনেক আঘাত পেয়েছিল। আরুষি বলে ওঠে, আহ আমার পা নাড়াতে পারছি না। আরহাম বলে, একটু চেষ্টা করো আরুষি, তুমি পারবে। মারিয়াও বলে, হ্যাঁ আরু তুই চেষ্টা কর, এভাবে হাল ছাড়িস না। আরুষি জাইদের দিকে তাকিয়ে বলে, আরহাম তুমি জাইদকে নিয়ে বাস থেকে বের হও প্লিজ। আমাদের ছেলেটাকে বাঁচাও। আরহাম বলে, না আমি তোমাকে এই অবস্থায় ফেলে কোথাও যাব না। জেদ করো না আরহাম, আমাদের ছেলেকে বাঁচাতে হবে তোমায়। আমি যাব না মানে যাব না। রাজীব ভাই, আপনি জাইদকে আর মারিয়াকে নিয়ে বাইরে যান, আমি আরুষিকে নিয়ে আসছি। রাজীব শুরুতে রাজি ছিল না, কিন্তু আরহামের জোরাজুরিতে সে জাইদকে নিয়ে বাইরে আসে। মারিয়াকে দেখে আরুষি বলে, মারিয়া তুই এখনো আছিস কেন? তুই বাইরে যা। মারিয়া বলে, না আরও আগেরবার আমি বন্ধুত্বের মর্যাদা রাখিনি, তবে এবার রাখব। তোকে এই অবস্থায় আমি কিছুতেই একা ফেলে যাব না। আরহাম ভাই, আপনি আর আমি মিলে আরুকে তুলি, চলুন। দুজনে মিলে আরুষিকে তোলার চেষ্টা করে, কিন্তু আরুষি পায়ে এত বেশি আঘাত পায় যে উঠতেই পারে না। আরহাম বলে, একটু চেষ্টা করো আরুষি, তুমি পারবে। হ্যাঁ আরু, তুই চেষ্টা কর। পারছি না, আমি পারছি না। এর মধ্যে হঠাৎ করে বাস একেবারে কিনারায় চলে আসে। আরহাম ও মারিয়া মিলে অনেক কষ্টে আরুষিকে তুলে এবং বাস থেকে বের হতে যায়, এমন সময় বাস সম্পূর্ণ খাত থেকে পড়ে যায়। আরুষি, আরহাম বাইরে আসতে সক্ষম হলেও মারিয়া পা ফসকে পড়ে যায় এবং বাসের সাথে সাথে খাত থেকে পড়ে যায়। আরুষি চিৎকার করে বলে ওঠে, মারিয়া। মাশরাফিও কান্নারত স্বরে বলে, আম্মু। কিন্তু বিপরীত দিক থেকে আর কোনো সাড়া আসে না। মারিয়া বাসের সাথে সাথে খাত থেকে পড়ে গিয়ে চিরকালের মতো হারিয়ে যায়। আরুষি মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে। আজ আবারও সে আবার প্রিয় বান্ধবীকে হারাল। আগেরবার তাকে হারিয়েছিল তার করা অন্যায়ের জন্য, কিন্তু এবার ভাগ্যই চিরতরে কেড়ে নিল মারিয়াকে। To be continue. অশ্রুজলে বোনা বিয়ে, সিজন 3, লেখনীতে ইয়াসমিন খন্দকার, পর্ব 50, দ্বিতীয় অংশ। আরুষি আরহামের কাঁধে মাথা দিয়ে হতাশ হয়ে বসে আছে। আরহাম আরুষিকে কি বলে সান্ত্বনা দেবে সেটা বুঝতে পারছে না। মারিয়াকে নিজের চোখে মরতে দেখার পর থেকেই আরুষি যেন এক অন্য জগতে চলে গেছে। বারবার তার ওই দিনের ঘটনা মনে পড়ে ও প্যানিক অ্যাটাক হয়।
রাজীব মাশরাফিকে কোলে নিয়ে আরুষির রুমে এসে উপস্থিত হয়, এসেই দীর্ঘশ্বাস ফেলে বলে, আরুর এই অবস্থা আমি আর দেখতে পারছি না। মাশরাফিও নিজের মায়ের শোক ভুলে স্বাভাবিক হচ্ছে, কিন্তু আরহাম বলে, আরুষি নিজের চোখে মারিয়াকে শেষ মুহূর্তে বাস সমেত পড়ে যেতে দেখেছে। ওই দৃশ্যটা ও কিছুতেই ভুলতে পারছে না। তাই আজ 1 মাস পেরিয়ে গেলেও ও এক গভীর শব্দের মধ্যে আছে। আমি একজন সাইকিয়াট্রিস্টের কাছে আরুষির চেকআপ করিয়েছি। উনি বলেছেন আরুষিকে সম্পূর্ণ নতুন কোনো পরিবেশে নিয়ে যেতে হবে, যাতে ও এসব কিছু ভুলতে পারে। আবার আমি লন্ডনের একটা সফটওয়্যার কোম্পানি থেকে একটা জবের লেটারও পেয়েছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি জাইদ ও আরুষিকে নিয়ে লন্ডনে চলে যাব। এমন সময় আফিফা খান জাইদকে কোলে নিয়ে সেখানে উপস্থিত হয়ে বলেন, কি বলছো তুমি আরহাম? এতদিন পর আরুষিকে আর আমার নাতিকে আমরা সবাই ফিরে পেয়েছি। এখন তুমি আবার ওদের নিয়ে দূরে চলে যাবে? আরহাম দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার নিজেরও যাওয়ার কোনো ইচ্ছা ছিল না মম, কিন্তু আরুষির ভালোর জন্য এছাড়া কোনো উপায় নেই। তাছাড়া লন্ডনে গেলে আমরা ওকে আরও ভালো চিকিৎসকের কাছে দেখাতে পারব। আফিফা খান আরও কিছু বলতে যাবেন, এমন সময় নির্ঝর খান হুইল চেয়ারে করে সেখানে উপস্থিত হয়ে বলেন, আরহাম একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে আফিফা। আরুষি এমনিতেই এত অল্প বয়সে অনেক ট্রমার মধ্য দিয়ে গেছে, অনেক আপনজনকে হারিয়েছে। ওর সুস্থতার জন্য এখন এটুকু আমাদের করতেই হবে। আমানও তখন আমিনাকে কোলে নিয়ে সেখানে উপস্থিত হয়। আমানকে দেখেই আরহাম এগিয়ে এসে বলে, ভাই, আমি লন্ডন যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমি জানি এমনিতেই সায়রা এখন প্রেগন্যান্ট, তার উপর তোর উকিলের ক্যারিয়ার, এসব কিছু সামলে পরিবারের দিকে নজর দেয়া তোর জন্য কঠিন হবে। তবুও চেষ্টা করিস। আমি যে বড্ড অসহায়। এভাবে বলো না ভাইয়া, আমি সবটা সামলে নেব। তুমি নিশ্চিতে জাইদ এবং আরও আপাইকে নিয়ে লন্ডনে যাও। আরহাম আমানকে জড়িয়ে ধরে। আরহামদের লন্ডনে যাবার সকল প্রস্তুতি গ্রহণ শেষ হয়েছে। আজকেই তাদের ফ্লাইট। আরহাম ইমিগ্রেশন সংক্রান্ত সব কাগজপত্র ভালো করে চেক করে নিচ্ছে। আফিফা খান এসে বলেন, সবকিছু ঠিকভাবে দেখে নিয়েছ আরহাম? হ্যাঁ ম্যাম। আমাদের জন্য দোয়া করো, যেন যেই কাজে যাচ্ছি তা সফল হয়। আরুষি যেন আবার আগের মতো স্বাভাবিক হয়। আফিফা খান ও নির্ঝর দুজনেই তাদের জন্য দোয়া করে। নিঝুম খানের কাছে গিয়েও দোয়া চেয়ে আসে আরহাম। রাজীব জাইদকে কোলে নিয়ে এগিয়ে আসে। মাশরাফিও ছিল তার কাছে। জাইদের মনটা বড্ড খারাপ, কারণ আজ তাকে সবাইকে ছেড়ে অনেক দূরে লন্ডনে চলে যেতে হবে। রাজীব জাইদকে বলে, মন খারাপ করো না। তোমাদের সাথে আবার কবে দেখা হবে ভালো আঙ্কেল? এমন সময় আমিনা এসে বলে, আরে জেদি ছেলে, তুমি লন্ডনে যাচ্ছ, ওখানে গিয়ে তো আমাদের ভুলেই যাবা। জাইদ বলে, আর যাকেই ভুলি, তোমার মতো পাকা বুড়িকে ভুলব না। তাদের একথা শুনে সবাই হেসে ফেলে। আরহাম যেতে যেতে রাজীবের হাত ধরে বলে, আপনি আমাদের সবার জন্য যা যা করেছেন তার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। মাশরাফির মতো একটা অসহায় বাচ্চার দায়িত্ব আপনি নিজের কাঁধে তুলে নিয়েছেন, কিন্তু এসব কিছু ভাবতে গিয়ে আপনি নিজের কথা ভাবতে ভুলে গেছেন। এবার অন্তত নিজের কথা ভাবুন। আমি মম ড্যাডকে বলে যাচ্ছি, আপনার জন্য যেন একটা যোগ্য পাত্রী দেখা। এবার আপনি জীবনটা নতুন করে শুরু করুন। এসবের কি দরকার ছিল? দরকার ছিল ভাইয়া। আজ আরুষি স্বাভাবিক থাকলেও এই কথাটাই ভাবত। ওর অবর্তমানে তাই আমাকেই ভাবতে বলে। রাজীব ও আরহাম একে অপরকে জড়িয়ে ধরে। অতপর আরহাম আরুষি ও জাইদকে নিয়ে সবার থেকে বিদায় নিয়ে ঢাকা থেকে লন্ডনগামী একটি বিমানে চড়ে উড়াল দেয়। 3 বছর পর খান বাড়ি আজ মেতেছে নতুন আনন্দে। আফিফা খান থেকে শুরু করে নির্ঝর খান, এমনকি বাড়ির সবথেকে প্রবীণ সদস্য নিঝুম খানের মাঝেও আজ আনন্দের রেশ। দীর্ঘ 3 বছর পর আজ খান বাড়ির বড় ছেলে আরহাম সপরিবারে লন্ডন থেকে ঢাকায় ফিরছে। আরুষি এতদিন অসুস্থ ছিল, তবে এখন সে সম্পূর্ণ সুস্থ। লন্ডনে দীর্ঘমেয়াদী চিকিৎসায় সে শোক থেকে বেরিয়ে এসেছে। আজকের এই শুভ দিনে আমান ও সায়রার প্রস্তুতি নিচ্ছে জোরকদমে। সায়রা তো সকাল থেকে রান্নাঘরে আফিফা খানের সাথে মিলে একের পর এক খাবার বানাচ্ছে। আফিফা খান এত তোড়জোড়ের জন্য হাসপাতালেও যাননি, তার বড় ছেলে ফিরছে বলে কথা। এর মধ্যে একটা বড় টেডি বিয়ার নিয়ে রান্নাঘরে চলে আসে আমিনা। সেই ছোট্ট আমিনা এখন 7 বছরের হয়ে গেছে। আগের মতো তার কথা আর অস্পষ্ট নয়, এখন একদম সাবলীলভাবে কথা বলে। তবে এখনও আগের মতোই চঞ্চল সে। চঞ্চল পায়ে রান্নাঘরে এসেই সে বলে, আম্মু, বড় আব্বু আর বড় আম্মু কখন লন্ডন থেকে ফিরবে? সায়রা নিজের মেয়ের এমন কথায় হালকা হেসে বলে, কেন, কার জন্য এত অপেক্ষা করছ? আফিফা খান হেসে বলেন,
কার জন্য আবার বুঝতে পারছ না? ওর জেদি ছেলের জন্য, বলে দুজনেই হেসে ওঠে। আমিনা গাল ফুলিয়ে বলে, ওই জেদি ছেলের জন্য অপেক্ষা করতে আমার বয়েই গেছে। আমি তো আমার বড় আব্বু, বড় আম্মু আর সেই ছোট্ট বারবির জন্য অপেক্ষা করছি। শায়রা বলে ওঠে, আচ্ছা আচ্ছা হয়েছে। তোমার ভাইউ কোথায়? তাকে দেখেছ? আমিনা বলে ওঠে, ভাইউ? ও আবার কি করবে দেখো, আব্বুর সাথে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া আর ওর কি কাজ আছে? এমন সময় আমার নিজের কাঁধে করে নিজের 2.5 বছর বয়সী ছেলে আকাশকে নিয়ে এসে বলে, কি ব্যাপার? আমাকে আর আমার আকাশ বাবুকে নিয়ে কি কথা হচ্ছে মামের মাঝে? কিছু না আব্বু, তুমি তো ভাইউকে পাওয়ার পর আমাকে ভুলেই গেছ সেটাই বলছিলাম, বলেই গাল ফুলায় আমিনা। আকাশ এগিয়ে এসে আমিনাকে কোলে তুলে নিয়ে বলে, আমার আম্মাকে আমি ভুলতে পারি? তোমরা দুইজন হলে আমার কলিজার দুটো টুকরো। এমন সময় হাঁটা কলিং বেল বেজে ওঠায় আমিনা বলে ওঠে, বড় আব্বুরা এসে গেছে। বলেই সে আনন্দে মেতে ওঠে। শায়রা গিয়ে দরজা খুলে দেয়। তবে আরহামরা আসেনি। রাজীব এসেছে সপরিবারে। এত বছর পর আরহামরা ফেরায় তাদের সাথে দেখা করতে এসেছে। রাজীবের সাথে তার স্ত্রী রুমিও এসেছে। রুমিও একজন পুলিশ অফিসার। আফিফা খানের এক চেনা বান্ধবীর বোনের মেয়ে সে। আফিফা খানই তাদের বিয়ের ঘটকালি করেছেন। রুমির কোলে তার 1 বছর বয়সী মেয়েরিয়া। আর রাজীবের হাত ধরে আছে বয়স 9-এর মাশরাফি। মাশরাফিকে নিজের ছেলের মতোই মানুষ করেছে তারা দুজনে। রুমিও তাকে নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়েছে। কখনো পর করেনি। মাশরাফিকে দেখেই আমিনা ছুটে এসে তার সাথে গল্প জুড়ে যায়। মাশরাফিও হালকা পাতলা গল্প করছিল। মূলত সে ভীষণ গম্ভীর একটা ছেলে, তাই বেশি কথা বলে না। একটু পর আবারও কলিং বেল বেজে ওঠে। এবার আরহামরাই এসেছে। আমান তো দরজা খুলেই আরহামকে জড়িয়ে ধরে। দীর্ঘ 3 বছর পর বড় ভাইকে দেখে সে আবেগাপ্লুত। আরহামকে জড়িয়ে ধরে বলে, তোমায় অনেক মিস করেছি ভাইয়া। আমিও মিস করেছি। এরপর আরহাম এগিয়ে এসে সবার সাথে কুশল বিনিময় করে। জাইদ এখন 8 বছরের হয়ে গেছে, তবে তার স্বভাব আগের মতোই। এসেই তার পাখির চোখ খুঁজে নেয় আমিনাকে। আমিনার কাছে গিয়ে বলে, হ্যালো পাকা বুড়ি। হোয়াটস আপ লেট মিসি, তোমার কয়টা চুল পেকেছে? আমিনা বলে ওঠে, এই যে এলেন ইংরেজ সাহেব। 3 বছর লন্ডনে থেকেই নিজেকে ইংরেজ বাবু ভাবতে শুরু করেছে। এই যে শোনো, তুমি যতই লন্ডনে থাকো আগেও জেদি ছেলে ছিলে, এখনও জেদি ছেলেই থাকবে। এমন সময় আরুষিও সেখানে চলে আসে। সে দরজার বাইরে থেকেই সবার দৃষ্টি আকর্ষণ করে বলে, জনগণ এদিকে তাকান, আজ এই বাড়িতে প্রথমবারের মতো পদার্পণ করতে চলেছে আমার আর আরহামের মেয়ে আরহা। সবাই মিলে আনন্দে চেঁচিয়ে ওঠে। আরুষি তার 1 বছর বয়সী মেয়ে আরহাকে নিয়ে প্রবেশ করে। লন্ডনেই তার জন্ম। আমিনা ছুটে আসে ছোট্ট আরহাকে দেখতে। এসেই হাত বাড়িয়ে বলে, আমি একটু বারবিকে কোলে নেই। ভিডিও কোলে তো দেখেছি কত কিউট। একদম কিউটের ডিব্বা। জাইদ বলে ওঠে, নো ওয়ে, আগে হাত ফ্রেশ করে এসো। তার আগে আমার সিসকে টাচ করবে না। আমিনা মুখ বাঁকিয়ে বলে, এসে গেছে আমার হেলথ মিনিস্টার। এমন সময় মাশরাফি ধীর পায়ে এগিয়ে আসে। মাশরাফি দেখেই চিনতে পারে আরুষি। তাকে এগিয়ে আসার ইশারা করে। মাশরাফি আসতেই আরহা তার দিকে তাকিয়ে হাসে এবং নিজের আঙুল বাড়িয়ে দিয়ে নিজের ছোট হাত দিয়ে তার মুখ স্পর্শ করে। মাশরাফির মধ্যে এক অন্যরকম অনুভূতি বয়ে যায় আরহার এই স্পর্শে। আরুষি মাশরাফির মাথায় হাত বুলিয়ে বলে, মারিয়ার ছেলে, আজ কত বড় হয়ে গেছে অথচ। আরুষি আবেগপ্রবণ হয়ে পড়ে। আরহাম তাকে সামলায়। আরহা তীক্ষ্ণ চোখে মাশরাফিকে দেখছিল। মাশরাফিও তার দিকে তাকিয়ে হাসছিল। আরুষি মাশরাফিকে বলে, ওকে কোলে নাও, মনে হয় তোমার কোলে যেতে চাচ্ছে। বলে আরহাকে মাশরাফির কোলে দিতে যাবে, এমন সময় জাইদ এসে আটকে বলে, না, হ্যান্ড ওয়াশ না করে কেউ আমার সিসকে কোলে নিবে না। মাশরাফি মনক্ষুণ্ণ হয়। আরহাও কেমন ঠোঁট উল্টে ফেলে। আরহাম বলে, এমন বলতে নেই জাইদ। মাশরাফি বলে, ব্যাপার না, আমি হ্যান্ড ওয়াশ করে আসছি। অতঃপর মাশরাফি হাত ধুয়ে এসে আরহাকে কোলে নেয়। এবার আর জাইদ বাধা দিতে পারে না। আরুষি এতদিন পর সবাইকে দেখে অনেক খুশি। আরহামের হাত শক্ত করে ধরে সে বলে, এতদিন আরহাম আমার পাশে ছিল বলেই আমি এত কঠিন সময় পেরিয়ে আসতে পেরেছি। একসময় তো মানসিকভাবে এত ভেঙে পড়েছিলাম যে ভাবতেও পারিনি ওই পরিস্থিতি থেকে বের হতে পারব, তবে আরহামের ভালোবাসার জোরে বেরিয়ে এসেছি। এখন আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া, আমাদের জীবন যেমনই হোক, আমাদের পরবর্তী প্রজন্ম যেন খুব সুন্দর একটা জীবন কাটায়। ওদের জীবনে যেন আমার মতো কঠিন সময় ফেস করতে না হয়।
আর যদি কঠিন সময় আসেও তাহলে আমি থাকব ওদের পাশে। বলেই সে নিজের ছেলে ও মেয়ের দিকে তাকায়। নিঝুম এগিয়ে এসে বলে, হয়তো আমার হাতে আর বেশি সময় নেই, কিন্তু বহু প্রজন্মের জীবনের সাক্ষী হয়েছি। নিজের জীবনে, নিজের ছেলেমেয়ের জীবনে, এমনকি নিজের নাতিনাতনীদের জীবনেও অনেক চড়াও উতরাই দেখেছি। জীবনের মানেই এটা। তবে আমার দোয়া নতুন প্রজন্মের সবার প্রতি থাকবে। এরপর তারা সবাই মিলে একত্রিত হয়ে সুন্দর করে একটা ফ্যামিলি ফটো তোলে। খান বাড়ির 4 যুগের সাক্ষী হয় সেই ছবি, যেখানে নিঝুম, আফিফা, আরিশার সাথে ছিল ভবিষ্যতের আরহা, আমিনা, জাইদ ও আকাশও। একই সাথে ছিল মাশরাফি এবং রিয়া। To be continue. গল্পটায় দীর্ঘ 3টা জেনারেশনে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা কল্পনাতীত। তবে যার শুরু আছে তার তো শেষ আছেই। আরু ও আরহামের গল্প আজ শেষ হল। 3য় জেনারেশনের একটি আশাব্যঞ্জক সমাপ্তি হল। তবে এই গল্পটা আমার আত্মার সাথে জুড়ে আছে, তাই এখনই শেষ হচ্ছে না। আগামী অর্থাৎ 5-1 পর্ব থেকে শুরু হচ্ছে 4র্থ জেনারেশনের গল্প, যা গল্পকে আবার নতুন প্রাণ দেবে। অনেকেই বলছেন গল্পের প্রতি সিজনেই একই কাহিনী, তবে নতুন জেনারেশনের কাহিনী হবে একদম ইউনিক, যার সাথে আগের কোনো মিল থাকবে না। এটি হবে অনেক নতুন চরিত্র ও সম্পূর্ণ নতুন গল্পসহ। এবার আর আলাদা করে কোনো সিজন আনলাম না, এই সিজনেই 4র্থ জেনারেশনের কাহিনী দেখানো হবে। আশা রাখছি পরবর্তী জেনারেশনে আপনাদের সবার একই রকম ভালোবাসা পাব যেমন এতদিন পেয়েছি। পরের পর্ব থেকে শুরু হচ্ছে নতুন অধ্যায়। আরু, আরহামের পরবর্তী প্রজন্মের গল্প দেখার জন্য সবাই প্রস্তুত তো?